ছিঁড়ে যাওয়া জুতোটার দিকে তাকিয়ে হাসবো নাকি নিজের ভাগ্যের উপর কাঁদবো বুঝতে পারছি না। এই শহরে মানুষের দাম বোধহয় তার পকেটের ওজন দিয়ে মাপা হয়। হৃদয়ের রক্তক্ষরণ কেউ দেখে না। অবহেলার পাত্র হতে হতে এখন দেয়ালে পিঠ ঠেকে গেছে। কিন্তু আজ হোক বা কাল হিসাব তো একটা দিতেই হবে। আরিয়ান দীর্ঘশ্বাস ফেলে কলেজের লাইব্রেরির পেছনের নির্জন সিঁড়িতে বসে পড়ে। তার পায়ে একটা পুরনো ছাই রঙের শার্ট, যার কলারের সুতো উঠে গেছে। পকেটে মাত্র 10টা টাকা পড়ে আছে, যা দিয়ে আজকের দুপুরের খাবারটাও হবে না। কলেজের করিডোর দিয়ে দামি পারফিউমের সুবাস ছড়িয়ে দামি জুতো মোচমোচিয়ে ছাত্রছাত্রীরা হেঁটে যাচ্ছে। কেউ তার দিকে তাকাচ্ছে তাচ্ছিল্য ভরে, কেউ বা এমনভাবে পাশ কাটিয়ে যাচ্ছে যেন আরিয়ান নামের এই ছেলেটির কোনো অস্তিত্বই নেই। সে এই কলেজের টপার, অথচ তার দারিদ্র্য তার সব মেধার উপর এক বিশাল কালিমার মতো লেপ্টে আছে। এই যে আমাদের পকেটমার হিরো, এখানে বসে কি কারো মানিব্যাগ চুরি করার প্ল্যান করছিস নাকি? শোন আরিয়ান, এই কলেজের বাতাস তোর মতো ভিখারিদের জন্য না। নিজের চেরা জুতোটা দেখ, আমার মনে হয় ডাস্টবিনও এটা নিতে রাজি হবে না। অনেক তার দলবল নিয়ে সেখানে হাজির হয়। অনেকেই কলেজের সব থেকে প্রভাবশালী ছাত্র, যার বাবা শহরের নামকরা ব্যবসায়ী। সে আরিয়ানের সামনে এসে তার দামি স্পোর্টস শুটা আরিয়ানের পুরনো জুতোর উপর চেপে ধরে। আরিয়ান মাথা নিচু করে থাকে, কিন্তু তার হাত দুটো মুষ্টিবদ্ধ হয়ে যায়। তার চোয়াল শক্ত হয়ে ওঠে, চোখের মনি থেকে এক অদ্ভুত স্ফুলিঙ্গ বের হতে চায়, যা অনেক খেয়াল করতে পারে না। কিরে, মুখ দিয়ে কথা বের হচ্ছে না? কাল আমার বাড়িতে একটা বড় গেট টুগেদার আছে, তুই যাস, তবে গেস্ট হিসেবে না। ওখানে সার্ভ করার জন্য লোক লাগবে, তোকে কিছু বকশিসও দিব, তোর 1 মাসের হাত খরচ উঠে আসবে। কি বলিস বন্ধুরা? অনেকের বন্ধুরা সম্মিলিত অট্টহাসিতে ফেটে পড়ে। আরিয়ান আস্তে করে তার পা সরিয়ে নেয় এবং উঠে দাঁড়ায়। তার লম্বা গড়ন আর তীক্ষ্ণ দৃষ্টি এখন অনেকের ঠিক চোখের উপর স্থির। যদিও তার পোশাক অতি সাধারণ, কিন্তু তার দাঁড়ানোর ভঙ্গি এখন আর কোনো অসহায় ছেলের মতো নয়। এক মুহূর্তের জন্য অনেক যেন আরিয়ানের চোখের ওই তীব্রতায় কিছুটা কুঁকড়ে যায়। সময় আর সমুদ্রের ঢেউ কারোর জন্য অপেক্ষা করে না অনেক। আজ তুমি শিকড়ে আছো বলে ভাবছো আকাশটা তোমার হাতের মুঠোয়, কিন্তু মনে রেখো উপর থেকে নিচে পড়ার শব্দটা বড় ভয়াবহ হয়। আমাকে নিয়ে ভাবা বন্ধ করো, নিজের দিনগুলোর কথা চিন্তা করো। তোর এত বড় সাহস আমার সামনে দাঁড়িয়ে কেন দিচ্ছিস? জানিস আমি চাইলে 1 মিনিটে তোর নাম এই কলেজ থেকে মুছে দিতে পারি। অনেক রাগে আরিয়ানের কলার চেপে ধরতে যায়। ঠিক সেই মুহূর্তে আরিয়ানের পকেটে থাকা পুরনো ভেঙে যাওয়া ফোনটি ভাইব্রেট করে ওঠে। ফোনটির স্ক্রিন ফাটা হলেও সেখানে একটি কনক্রিন্টেড নোটিফিকেশন জলজল করে ওঠে, যা কেবল আরিয়ানের চোখেই পড়ে। সেখানে কোনো নাম নেই, শুধু একটা কোড ল্যাঙ্গুয়েজ। আরিয়ান আলতো করে অনেকের হাতটা সরিয়ে দেয়। তার স্পর্শে এমন এক শক্তি ছিল যে অনেক কয়েক পা পিছিয়ে যেতে বাধ্য হয়। হাতটা সামলে রেখো অনেক। কিছু জিনিস একবার ভেঙে গেলে আর জোড়া লাগানো যায় না, সেটা মানুষের কলার হোক বা কারো সম্মান। আজ ক্লাস করার মুড নেই আমার। আরিয়ান ধীর পায়ে সিঁড়ি দিয়ে নেমে কলেজের মেন গেটের দিকে হাঁটতে থাকে। চারপাশ থেকে ফিসফাস ভেসে আসছে। কেউ বলছে আরিয়ান আজ বেশি বলে ফেলেছে, কেউ বলছে ওর কপালে অনেক দুঃখ আছে। আরিয়ান গেটের বাইরে এসে একটা জীর্ণ চায়ের দোকানের সামনে দাঁড়ায়। দোকানদার তাকে অবজ্ঞা করে অন্য বড়লোকদের চা দিতে ব্যস্ত। আরিয়ান তার পুরনো ফোনটা বের করে একটি নির্দিষ্ট নাম্বারে মেসেজ পাঠায়, কাজ শুরু করো। কিন্তু ছায়া যেন কেউ দেখতে না পায়। কিছুক্ষণ পরে কলেজের গেটের সামনে দিয়ে কয়েকটা কালো রঙের এসডি প্রচণ্ড গতিতে পার হয়ে যায়। গাড়িগুলোর উইন্ডো গ্লাস কালো কাপড়ে ঢাকা। কলেজের ছাত্রছাত্রীরা হাঁ করে সেই কনভয় দেখছিল। অনেকেও বারান্দা থেকে তাকিয়ে ভাবছিল
এই শহরে এত বড় ভিআইপি কে এলো? কেউ জানতো না ওই গাড়িগুলোর অদৃশ্য রিমোট কন্ট্রোল এখন আরিয়ানের পকেটে থাকা ওই ফাটা ফোনের সিগন্যালে চলছে। আরিয়ান রাস্তার ওপাশে গিয়ে দাঁড়ায়। তার চেহারায় এক রহস্যময় হাসি। সে যেন এক নিপুণ দাবাড়ু যে তার প্রথম চালটা দিয়ে ফেলেছে। খেলা তো কেবল শুরু হলো। যারা আজ আমাকে নিচে নামানোর চেষ্টা করলো তাদের জন্য উপর থেকে পড়ার মঞ্চটা আমি নিজেই তৈরি করব। পরিচয়টা না হয় এখন রহস্যই থাকুক। আরিয়ান জনসমুদ্রে মিশে যায়। পেছনে পড়ে থাকে তার অবহেলিত অতীত, তার সামনে পড়ে আছে এক বিশাল সাম্রাজ্য যার চূড়ায় বসার জন্য সে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করেছে। এই শহরের কেউ কল্পনাও করতে পারছে না যে যাকে তারা আজ তুচ্ছ করে তাড়িয়ে দিল, কাল সকালে তার নাম শুনলেই পুরো শহর থমকে দাঁড়াবে। পরের দিন সকালে যখন সূর্য ওঠে তখন কলেজের গেটের সামনে অন্য দিনের চেয়ে অনেক বেশি ভিড়। সবার হাতে থাকা স্মার্টফোনে একটি ব্রেকিং নিউজ বিদ্যুতের মতো ছড়িয়ে পড়েছে। শহরের সবথেকে বড় এবং কয়েক হাজার কোটি টাকার প্রজেক্ট রয়্যাল হারাইজন সিটি রাতারাতি এক রহস্যময় বিদেশি ইনভেস্টমেন্ট ফার্ম কিনে নিয়েছে। সাধারণ মানুষের কাছে এটা কেবল একটা ব্যবসা হলেও এই শহরের প্রভাবশালী মহলে রীতিমতো ভূমিকম্প শুরু হয়ে গেছে। আরিয়ান যখন কলেজের গেট দিয়ে ঢুকছে তখন তার কানেও এই গুঞ্জন আসছে, কিন্তু তার চেহারায় কোনো ভাবান্তর নেই। সে পুরনো নীল শার্ট, কাঁধে ঝোলানো একপাশে ছিঁড়ে যাওয়া ব্যাগ আর হাতে এক গাদা লাইব্রেরির বই। মানুষের মেঘি ব্যস্ততা দেখতে মন্দ লাগে না। যারা কাল পর্যন্ত অন্য চিন্তায় বিভোর ছিল আজ তারা এক অদৃশ্য শক্তির পেছনে চড়ছে। রহস্য যত গভীর হয় মানুষের কৌতূহল তত বাড়ে। আমার পরিচয়টা না হয় এই ধুলোবালির নিচে চাপা পড়ে থাকুক আরও কিছুক্ষণ। তাসের ঘর ভাঙার শব্দটা যত নিঃশব্দে হয় তার আঘাত ততটাই মারাত্মক হয়। আরিয়ান ক্লাসের এক কোণে গিয়ে বসে। কিছুক্ষণ পরেই ক্লাসে অনেক প্রবেশ করে, তবে তার আজকের চেহারা গতকালের মতো উজ্জ্বল নয়। তার চোখ মুখে একটা তীব্র অস্থিরতা এবং কপালে বিন্দু বিন্দু ঘাম। সে তার বন্ধুদের সাথে খুব নিচু স্বরে ফিসফাস করছে। আরিয়ান বইয়ের পাতায় চোখ রাখলেও তার সমস্ত মনোযোগ অনেকদের আলোচনার দিকে। সে পরিষ্কার শুনতে পাচ্ছে অনেকের বাবার ব্যবসায়িক সাম্রাজ্য গতকাল রাত থেকে এক প্রলয়ঙ্কারী ধস নেমেছে। এটা অসম্ভব। ড্যাড সারা রাত ঘুমননি। তিনি বলছেন গত রাতে আমাদের কোম্পানির সব শেয়ার কেউ একজন শকুনের মতো ছো মেরে পানির দরে কিনে নিয়েছে। এখন নাকি বোর্ডের 80% শেয়ারই আমাদের নিয়ন্ত্রণের বাইরে। ড্যাড পাগলের মতো সেই লোকটাকে খুঁজছেন যে আমাদের সব ফাইল হ্যাক করেছে, কিন্তু প্রতিটা সার্ভারে গিয়ে আমাদের আইটি টিম আটকে যাচ্ছে। কোনো একটা অদৃশ্য দেয়াল আমাদের শেষ করে দিচ্ছে। অনেকের কথা শুনে তার বন্ধুরা হতভম্ব হয়ে যায়। গতকাল যে ছেলেটা টাকার গরমে মাটিতে পা ফেলছিল না, আজ তার কণ্ঠস্বরে ভয়ের কাঁপন। ঠিক এই সময় ক্লাসের সামনের দিকে থাকা রুহি আরিয়ানের দিকে তাকিয়ে এক তাচ্ছিল্যের হাসি দেয়। রুহি এই কলেজের প্রিন্সিপালের একমাত্র মেয়ে, যার কাছে আভিজাত্যই সব। সে আরিয়ানের দারিদ্র্য নিয়ে মজা করার কোনো সুযোগই হাতছাড়া করে না। কিরে আরিয়ান, তুই তো আবার ফিন্যান্স আর ইকোনমিক্স গোল্ড মেডেলিস্ট। বলতো হঠাৎ করে কারো সাজানো সাম্রাজ্য কিভাবে ধুলোয় মিশে যেতে পারে? নাকি অনেকদের মতো মানুষদের পতনটা উপরওয়ালা আগে থেকেই লিখে রাখেন? তোকে দেখে তো মনে হচ্ছে তুই খুব খুশি হয়েছিস। আরিয়ান ধীর স্থিরভাবে মাথা উঁচু করে রুহির চোখের দিকে তাকায়। তার সে শান্ত কিন্তু তীক্ষ্ণ দৃষ্টি দেখে রুহি মুহূর্তের জন্য থমকে যায়। আরিয়ান চোখে আজ এমন এক আভিজাত্য আর আত্মবিশ্বাস ফুটে উঠেছে যা তার জীর্ণ সাধারণ পোশাকের সাথে কোনোভাবেই মেলে না। মনে হচ্ছে কোনো এক ছদ্মবেশী সম্রাট এই নরকের মাঝে রাজত্ব করছে। রুহি, সাম্রাজ্য কেবল তাদেরই ঠেকে যারা সেটা ধরে রাখার মতো বিনয় আর যোগ্যতা রাখে।
বালির বাঁধ দিয়ে যেমন উত্তাল সমুদ্র আটকানো যায় না, তেমন শুধু অহংকার দিয়ে সিংহাসন রক্ষা করা যায় না। পতনটা যখন শুরু হয় তখন সেটা কোনো আগাম নোটিশ দিয়ে আসে না। আর সবচেয়ে বড় কথা, কার পতন কখন হবে সেটা কেবল সময় আর সঠিক চালেই নির্ধারিত হয়। তোর কথাগুলো আজকাল বড় বেশি ধারালো আর রহস্যময় হয়ে যাচ্ছে। মনে রাখিস, তুই কেবল এই কলেজের এক করুণার পাত্র। বড় বড় কথা না বলে নিজের পড়াশোনায় মন দে, নয়তো পরের মাসের কলেজের ফিটা জোগাড় করতেও তোকে মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করতে হবে। তখন তোর এই ফিলোসফি কেউ শুনবে না। রুহির কথায় ক্লাসের সবাই হো হো করে হেসে ওঠে। আরিয়ান এবারও কোনো পাল্টা জবাব দেয় না। সে শুধু তার পকেট থেকে সেই স্ক্রিন ফাটা ফোনটা বের করে এক পলক দেখে নেয়। ফোনের গোপন এনক্রিপ্টেড অ্যাপে একটা লাল রঙের সংকেত জ্বলছে। অপারেশন রয়্যাল হারিজন সাকসেসফুল। টার্গেট 2 এখন আপনার ইশারার অপেক্ষায়। আরিয়ান জানতো এই সংকেতের অর্থ হলো অনেকদের পরিবারের শেষ সম্বলটুকুও এখন তার হাতের মুঠোয়। ক্লাসের মাঝখানে হঠাৎ কলেজের বড় লাউডস্পিকারে প্রিন্সিপালের গম্ভীর কণ্ঠস্বর শোনা যায়। ঘোষণা করা হয় যে কলেজের প্রধান ডোনার হিসাবে এক নতুন রহস্যময় ব্যক্তি যুক্ত হয়েছেন এবং তিনি আজই কলেজে পরিদর্শনে আসতে পারেন। কে এই নতুন ডোনার? ড্যাড বলছিলেন এই কলেজের সিংহভাগ শেয়ারও নাকি সেই ব্ল্যাকস্টোন ইনভেস্টমেন্ট গ্রুপ কিনে নিয়েছে। রুহি, তোমার বাবা তো প্রিন্সিপাল, তিনি কি কিছু বলেননি? আমাদের তো এখন পথে বসার দশা। রুহিও প্রচণ্ড চিন্তিত হয়ে পড়ে। সে লক্ষ্য করেছে তার বাবা অর্থাৎ প্রিন্সিপাল সকাল থেকে বারবার ঘড়ি দেখছেন এবং ভয়ে নীল হয়ে আছেন। একটু পরে নির্দেশ আসে যে সব ছাত্রছাত্রীকে জরুরি ভিত্তিতে কলেজের অডিটোরিয়ামে জমা হতে হবে। আরিয়ান ধীরস্থিরভাবে তার পুরনো বইগুলো ব্যাগে গুছিয়ে নেয়। তার ঠোঁটের কোণে একটা রহস্যময় বাঁকা হাসি ফুটে ওঠে, যা ওই ভিড়ের মধ্যে কেউ খেয়াল করার প্রয়োজন মনে করেনি। খেলাটা এবার বাইরের জগৎ থেকে সরাসরি এই 4 দেওয়ালের ভিতরে ঢুকে পড়েছে। মঞ্চ প্রস্তুত, খুশিলভরা কাঁপছে, এখন শুধু পর্দা ওঠার অপেক্ষা। কিন্তু মূল নায়ককে তা জানতে হলে এদের আরও অনেক বিনিদ্র রাত কাটাতে হবে। অডিটোরিয়ামে যাওয়ার পথে অনেকের এক বন্ধু আরিয়ানকে ইচ্ছা করে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। তারা সবাই হুড়োহুড়ি করে সামনের সিট দখল করতে দৌড়াচ্ছে, যাতে সেই ক্ষমতাশালী বিলিয়নিয়ারকে এক পলক দেখা যায়। আরিয়ান সবার শেষে নিভৃতে হাঁটছে, কিন্তু তার মধ্যে কোনো অস্থিরতা নেই। সে জানে এই নাটকের পরিচালক সে নিজেই। অডিটোরিয়ামে ঢোকার পর দেখা যায় পুরো হল রুম ফুলে ফুলে সাজানো। প্রিন্সিপাল নিজে দরজায় দাঁড়িয়ে ঘামছেন। মঞ্চে একটা বিশাল রাজকীয় সিংহাসনের মতো চেয়ার রাখা হয়েছে, যার উপরে সোনার হরফে লেখা দ্য আলটিমেট ইনভেস্টর। এই দেখ আরিয়ান, এইটাকে বলে সত্যিকারের পাওয়ার। তুই 7 জনম তপস্যা করলেও এই চেয়ারটার কাছে যাওয়ার যোগ্যতা পাবে না। যখন ওই লোকটা এই হলে ঢুকবে তখন তোকে বুঝতে হবে যে দুনিয়াটা মেধায় নয়, টাকার চোরে চলে। তুই শুধু দেখে যা আমাদের মতো মানুষেরা কিভাবে শাসন করে। আরিয়ান অনেকের দিকে তাকিয়ে এক অদ্ভুত ম্লান হাসি হাসে। সেই হাসিতে কোনো রাগ ছিল না, ছিল এক গভীর করুণা। ঠিক সেই মুহূর্তে হলের বাইরে 10-12টি কালো রঙের বুলেট প্রুফ ক্যাডিলাফ এসে থামার শব্দ পাওয়া যায়। কয়েক ডজন ব্ল্যাক স্যুট পরা বডিগার্ড পুরো অডিটোরিয়াম ঘিরে ফেলে। গম্ভীর পদশব্দে বুট জুতো পরার আওয়াজ অডিটোরিয়ামের ভেতরে প্রতিধ্বনিত হতে থাকে। সবার হৃদস্পন্দন যেন কয়েক মুহূর্তের জন্য থেমে যায়। একজন অত্যন্ত মার্জিত পোশাক পরা মধ্যবয়স্ক লোক মঞ্চে উঠে এসে মাইক্রোফোনের সামনে দাঁড়ান। আপনারা যার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, তিনি আজকে শারীরিকভাবে উপস্থিত থাকলেও আপনাদের সামনে নিজের পরিচয় উন্মোচন করতে ইচ্ছুক নন। তবে তিনি এই কলেজের জন্য 100 কোটি টাকার একটি বিশেষ ফান্ড ঘোষণা করেছেন। তার প্রথম এবং প্রধান আদেশ হলো, কাজ থেকে এই প্রতিষ্ঠানের টাকার অহংকার চলবে না। যারা মেধাবী কিন্তু অবহেলিত, তারাই হবে এই কলেজের ভিআইপি। আর
অনিক এবং তার বন্ধুদের মতো যারা বিশৃঙ্খল সৃষ্টি করেছে তাদের স্কলারশিপ এবং সব সুবিধা আপাতত স্থগিত করা হলো। পুরো অডিটোরিয়ামের পিনপতন নীরবতা নেমে আসে। অনিক আর রুহি একে অপরের দিকে ফ্যাকাশে মুখে তাকিয়ে থাকে। আরিয়ান তখন অডিটোরিয়ামের সব থেকে অন্ধকার এবং পেছনের এক কোণে বসে আছে। তার ফোনটা আবার ভাইব্রেট করে ওঠে। সে কলটা রিসিভ করে এবং একদম খাদে নামা গম্ভীর স্বরে কথা বলতে শুরু করে। হ্যাঁ, আমি শুনছি। অনেকের বাবার সব ব্যক্তিগত অ্যাকাউন্ট ফ্রিজ করার ব্যবস্থা করো। আমি চাই তারা ফুটপাতে নামার আগে প্রতিটি সেকেন্ডের অপমান হাড়ে মজ্জায় টের পাক। আর প্রিন্সিপালকে বলে দাও, যদি সেই নতুন নিয়ম মানতে ব্যর্থ হয় তবে কাল সকালেই তার পদত্যাগ যেন আমার টেবিলে থাকে। কাজ শেষ করে আমাকে রিপোর্ট করো। কলটা শেষ করে আরিয়ান নিঃশব্দে উঠে দাঁড়ায়। সে পেছনের দরজা দিয়ে অডিটোরিয়ামের থেকে বেরিয়ে খোলা আকাশের নিচে আসে। ঝকঝকে রোদে তার সাধারণ পোশাকটা যেন আজ অনেক বেশি দামি মনে হচ্ছে। সে জানে খুব শীঘ্রই এই শহর কাঁপিয়ে তার আসল নাম ঘোষণা করা হবে। কিন্তু সেই দিনটি আসার আগে সে এই বিষাক্ত মানুষদের আরও কিছুটা সময় নিজের হাতের পুতুল বানিয়ে নাচাতে চায়। অডিটোরিয়ামের সেই গুমট পরিবেশ থেকে বেরিয়ে আরিয়ান যখন কলেজের নির্জন করিডোর দিয়ে হাঁটছিল, তখন তার চারপাশের বাতাস যেন এক অন্যরকম ভারী হয়ে উঠছিল। অনেক আর নীলার সাজানো জগৎটা তাসের ঘরের মতো ভেঙে পড়ার শব্দ সে স্পষ্ট শুনতে পাচ্ছে। হঠাৎ করে করিডোর দিয়ে প্রিন্সিপালের ব্যক্তিগত সহকারী হন্তদন্ত হয়ে দৌড়ে আসে। তার কপালে ঘাম আর চোখে এক অজানা আতঙ্ক। সে প্রতিটি ছাত্রের মুখের দিকে তাকাচ্ছে, যেন কাউকে হন্য হয়ে খুঁজেছে। আরিয়ানের পাশ দিয়ে যাওয়ার সময় সে থমকে দাঁড়ায়, কিন্তু পরক্ষণেই আরিয়ানের তালিমারা সাধারণ পোশাক দেখে মুখ কুঁচকে আবার দৌড় শুরু করে। যারা হীরা চেনার ক্ষমতা রাখে না তারা কাছের ঝিলিক দেখেই জীবন পার করে দেয়। দৌড়াও, যতটা পারো দৌড়াও। কিন্তু যে শিকারের জালে তোমরা আটকে গেছো তার অস্তিত্ব টের পাওয়া তোমাদের মতো সাধারণ মানুষের সাধ্যের বাইরে। আজ রাতটা অনেকের জন্য শেষ রাত হতে চলেছে। আরিয়ান কলেজের পেছনের পরিত্যক্ত বাগানের দিকে চলে যায়। সেখানে একটা পুরনো ভাঙা বেঞ্চ আছে যেখানে সচরাচর কেউ আসে না। সে পকেট থেকে তার সেই রহস্যময় ফোনটা বের করতেই স্ক্রিনে একটা লাল বৃত্ত ঘুরতে শুরু করে। এটি হলো সেই অতি গোপনীয় ডার্ক সিগন্যাল। ফোনের ওপাশ থেকে এক যান্ত্রিক এবং গম্ভীর কণ্ঠস্বর ভেসে আসে। স্যার, অনেকের বাবা আরশাদ চৌধুরী এখন আমাদের পাতা ফাঁদে পুরোপুরি আটকা। তিনি নিজের শেষ সম্বলটুকু বাঁচাতে এখন সেই গোপন ব্যক্তির সাথে দেখা করতে চাইছেন যাকে তিনি পর্দার আড়ালের গডফাদার মনে করেন। আপনি কি অনুমতি দেবেন? তাকে সেই পুরনো আস্তানে নিয়ে যাও, তবে মনে রেখো তার চোখ যেন কালো কাপড়ে শক্ত করে বাঁধা থাকে। সে যেন অনুভব করতে পারে যে তার চারপাশটা এখন নিকষ অন্ধকারের রাজত্ব। আমি নিজে সেখানে থাকবো, কিন্তু আমার ছায়াটাও যেন সে চিনতে না পারে। তার আগে প্রিন্সিপাল সাহেবের জন্য একটা ছোট্ট উপহার পাঠাও। তাকে জানিয়ে দাও তার কলেজের গত 5 বছরের সব গোপন দুর্নীতির ফাইলগুলো এখন পাবলিক ডোমেইনে যাওয়ার জন্য মাত্র 1 ক্লিক দূরত্বে আছে। ফোনটা রেখে আরিয়ান আকাশের দিকে তাকায়। মেঘলা আকাশটা যেন তার মনের অবস্থারই প্রতিফলন। ঠিক সেই মুহূর্তে বাগানের ঝোপঝাড়ের আড়ালে একটা খসখস শব্দ হয়। কেউ একজন তাকে অনুসরণ করছিল। আরিয়ান বিদ্যুৎ বেগে ঘুরে দাঁড়ায়। দেখে সেখানে নীলা দাঁড়িয়ে আছে। তার মুখটার আগে লাল হয়ে আছে, কিন্তু চোখে এক অদ্ভুত কৌতূহল। নীলা এই কলেজের প্রিন্সিপালের মেয়ে এবং সবসময় আভিজাত্যর দম্ভ নিয়ে চলতো। তুই এখানে একা বসে কার সাথে কথা বলছিস আরিয়ান? আর তোর এই ভাঙা ফোনে এত দামি সব সিগন্যাল কোথা থেকে এলো? আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি তুই এই কলেজে আসার পর থেকে শহরের বড় বড় সব ওলটপালট শুরু হয়েছে। এটা কি কেবলই কাকতালীয়, নাকি তুই কোনো বড় চক্রান্তের সাথে জড়িত? সত্যি করে বল, তুই আসলে কে? আরিয়ান এক মুহূর্তের জন্য থেমে যায়। তার চোখে এক হিমশীতল শূন্যতা নেমে আসে, যা দেখে নীলা ভয়ে এক পা পিছিয়ে যায়। আরিয়ান ধীর পায়ে নীলার দিকে এগিয়ে আসে। তার প্রতিটি পদক্ষেপে যেন এক অঘোষিত রাজকীয় আভিজাত্য ঝরে পড়ছে।
নীলা আজ প্রথমবার অনুভব করলো এই ছেলেটি আসলে সেই দরিদ্র ছাত্র নয় যাকে সে প্রতিদিন তুচ্ছ তাচ্ছিল্য করত। নীলা, কিছু রহস্য কবরই ভালো দেখায়। তুমি প্রিন্সিপালের মেয়ে হতে পারো, কিন্তু এই মুহূর্তে তুমি এক বিশাল অগ্নিকুণ্ডের কিনারে দাঁড়িয়ে আছো। যে সত্যটা তুমি খুঁজতে চাইছো সেটা সহ্য করার ক্ষমতা তোমার নেই। নিজের জীবনটা যদি শান্তিতে কাটাতে চাও তবে আমার ছায়া থেকে দূরে থাকো। মনে রেখো, সূর্যকে খুব কাছ থেকে দেখতে গেলে চোখ অন্ধকার হয়ে যায়। আরিয়ান আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। সে নীলাকে স্তব্ধ করে দিয়ে দ্রুত পায়ে কলেজের সীমানা পার হয়ে গেল। নীলা সেখানে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল। তার মনে হতে লাগলো আরিয়ান আসলে কোনো সাধারণ মানুষ নয়। এদিকে শহরের উপকণ্ঠে এক পরিত্যক্ত গুদাম ঘরে শুরু হয়েছে আসল নাটক। অনেকের বাবা আশাদ চৌধুরীকে কালো কাপড়ে মুখ বেঁধে চেয়ারে বসিয়ে রাখা হয়েছে। তার হাত পা ভয়ে কাঁপছে। কি আপনারা? আমাকে কেন এখানে আনা হয়েছে? আমি আপনাদের সব টাকা দিয়ে দেব। আমার কোম্পানি, আমার সব প্রজেক্ট সব নিয়ে নিন, শুধু আমাকে ছেড়ে দিন। আমি কার এমন ক্ষতি করেছি যে আমার উপরে এই গজব নেমে এলো? অন্ধকার ঘরটিতে হঠাৎ একটা ভারী বুটজুত শব্দ শোনা যায়। কেউ একজন ধীর পায়ে আরশাদ চৌধুরীর দিকে এগিয়ে আসছে। পুরো ঘরটা নিকষ কালো অন্ধকার, শুধু একটা লাল লেজার লাইট আরশাদ চৌধুরীর বুকের উপর স্থির হয়ে আছে। আরিয়ান ছদ্মবেশে অন্ধকার কোণে দাঁড়িয়ে আছে। তার কণ্ঠস্বর একটি হাইটেক ভয়েস চেঞ্জারের মাধ্যমে এক গম্ভীর স্বরে পরিবর্তিত হয়ে পুরো ঘরে প্রতিধ্বনিত হচ্ছে। আরশাদ চৌধুরী, আপনি ভাবছেন আপনি কারো ক্ষতি করেননি? আপনার ছেলে যখন অহংকারের বন্যায় সাধারণ মেধাবী ছাত্রদের ফিসে মারত তখন আপনি ক্ষমতার দাপটে হাসতেন। আজ সেই সাধারণের একজন হয়ে দেখুন কেমন লাগে। আপনার সাম্রাজ্য আমি ধ্বংস করিনি, আপনার দীর্ঘদিনের অন্যায় আর পাপই আপনাকে এই অন্ধকারে নিয়ে এসেছে। আপনি কে? দয়া করে আপনার পরিচয় দিন। আমি আপনার পায়ে পড়ছি, আমাকে একবার সুযোগ দিন। আমার সব শেয়ার তো আপনারা নিয়ে নিয়েছেন, এখন আর কি চান আমার কাছে? আরিয়ান কোনো উত্তর দেয় না। সে শুধু তার হাতে থাকা একটি রিমোট চেপে ঘরের একদিকের দেয়ালের পর্দা সরিয়ে দেয়। সেখানে বিশাল সব স্ক্রিনে আরশাদ চৌধুরীর জীবনের সব কালো অধ্যায়, ট্যাক্স চুরি থেকে শুরু করে সাধারণ মানুষের জমি দখলের প্রমাণগুলো স্লাইড শোর মতো চলছে। আরশাদ চৌধুরীর চোখ ছানাবড়া হয়ে যায়। সে বুঝতে পারে সে কোনো সাধারণ ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বীর পাল্লায় পড়েনি। সে এমন একজনের হাতে পড়েছে যার শক্তি অকল্পনীয়। আজ রাত 12টা, ঠিক 12টার সময় আপনার এই সব গোপন তথ্য পুলিশের হেডকোয়ার্টারে চলে যাবে। যদি আপনি নিজেকে বাঁচাতে চান তবে আগামী 1 ঘন্টার মধ্যে আপনাকে এমন একজনের কাছে ক্ষমা চাইতে হবে যার জীবন আপনি এবং আপনার ছেলে অতিষ্ঠ করে তুলেছেন। মনে রাখবেন, গড়ির কাঁটা কিন্তু থেমে নেই। আরিয়ান দ্রুত সেখান থেকে বেরিয়ে আসে। বাইরে তার জন্য একটা সাধারণ পুরনো বাইক রাখা আছে। সে যখন বাইকটা স্টার্ট দিচ্ছে তখন তার ফোনের স্ক্রিনে একটা ভিডিও কল আসে। কলটা রিসিভ করতেই দেখা যায় মধ্যপ্রাচ্যের এক বিশাল তেল কোম্পানির প্রধান তাকে অত্যন্ত শ্রদ্ধার সাথে সেলুট দিচ্ছে। কাজটা কি ঠিকঠাক হচ্ছে? মনে রেখো, আমি চাই না এই শহরের কেউ জানুক যে রয়্যাল হরাইজন সিটির আসল মালিক এখন এই শহরের এক অবহেলিত ছাত্রীর রূপ ধরে ঘুরে বেড়াচ্ছে। আর হ্যাঁ, কলেজের প্রিন্সিপালের উপর নজর বাড়াও। ওর পতনটা আমি নিজে সবার সামনে দেখতে চাই। আরিয়ান বাইক নিয়ে দ্রুত বেগে অন্ধকারের মধ্যে মিলিয়ে যায়। কিন্তু ঠিক সেই সময় কলেজের গেটে নীলা একটি ডিজিটাল চিপ খুঁজে পায় যা আরিয়ানের পকেট থেকে পড়ে গিয়েছিল। চিপটা তার ফোনে ইনসার্ট করতেই নীলার সারা শরীর হিম হয়ে যায়। সেখানে একটা অডিও ফাইল বাজতে শুরু করে যাতে আরিয়ানের কণ্ঠস্বর শোনা যাচ্ছে। কাল সকালে যখন সূর্য উঠবে তখন এই শহরের মানচিত্র বদলে যাবে। যারা আজ আমাকে নিচে নামাতে চেয়েছে তারা কাল আমার পায়ের ধুলো হওয়ার যোগ্যও থাকবে না। নীলা বুঝতে পারে না সে কি এই কথা তার বাবাকে বলবে নাকি নিজের অস্তিত্ব বাঁচাতে আরিয়ানের সামনে গিয়ে আত্মসমর্পণ করবে। ঘড়ির কাঁটায় রাত 11:30। পুরো শহর যখন ঘুমের প্রস্তুতি নিচ্ছে, আরিয়ান তখন শহরের সব থেকে উঁচু পাহাড়ের ওপর তার
কালো বাইকটা থামিয়ে নিচে জলজল করতে থাকা শহরটার দিকে তাকিয়ে আছে। তার গায়ে এখন আর সেই তালিমারা শার্ট নেই, বরং এক দামি কালো লেদার জ্যাকেট আর চোখে ডার্ক মোড সানগ্লাস। তার চেহারায় এখন অবর্ণনীয় গাম্ভীর্য এবং রাজকীয় জেদ। ফোনের স্ক্রিনে একটা কাউন্টডাউন চলছে, আর মাত্র 30 মিনিট। যারা ভেবেছিল ধুলাবালি দিয়ে হীরাকে দেখা রাখা যায়, তারা আজ দেখবে অন্ধকার থেকে কীভাবে সূর্য উদয় হয়। শহরটা আজ শান্ত মনে হচ্ছে, কিন্তু আধ ঘন্টা পর প্রতিটি অলিতে গলিতে আমার নাম প্রতিধ্বনিত হবে। আরশাদ চৌধুরী, তোমার শেষ সম্বলটুকু বাঁচানোর লড়াই এখন শুরু। ঠিক সেই সময় আরিয়ানের ফোনে একটি নোটিফিকেশন আসে। নীলা তাকে অত্যন্ত 10 বার কল করার চেষ্টা করেছে। আরিয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে কলটা রিসিভ করে। ওপাশ থেকে নীলার ভীত এবং কান্নাসিক্ত কণ্ঠস্বর ভেসে আসে। নীলা এখন আর সেই দাম্ভিক প্রিন্সিপালের মেয়ে নয়, বরং এক অসহায় মেয়ে যে বুঝতে পেরেছে সে আগ্নেয়গিরির ওপর দাঁড়িয়ে আছে। আরিয়ান প্লিজ ফোনটা কেটো না, আমি সব জেনে গেছি। ওই ডিজিটাল চিপে যা আছে তা যদি সত্যি হয়, তবে আমার বাবা আর অনেকদের পরিবার শেষ হয়ে যাবে। আমি তোমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু এখানে তো কেউ নেই। তুমি কোথায়? আমি তোমার কাছে ক্ষমা চাইছি, প্লিজ আমার বাবাকে বাঁচাও। নীলা, ক্ষমা চাওয়ার সুযোগটা তোমরা অনেক আগেই পার করে এসেছো। যখন আমাকে ক্লাসের সামনে অপমান করেছিলে, যখন আমার দারিদ্র্য নিয়ে রসিকতা করেছিলে, তখন কি একবার ভেবেছিলে এই খেত ছেলেটি তোমাদের পুরো জগৎটা 1 সেকেন্ডে ওলটপালট করে দিতে পারে? তোমার বাবা যা করেছেন তার মাসুল তাকে দিতেই হবে। আমার কাছে আবেগ আর অশ্রুর কোনো দাম নেই, এখানে কেবল হিসাব চলে। আরিয়ান ফোনটা কেটে দেয়। তার কণ্ঠে এক অদ্ভুত শীতলতা। সে জানে নীলা এখন ভেঙে পড়েছে, কিন্তু তার লক্ষ্য আরও বড়। ঠিক এই মুহূর্তে গুদামঘরের সিসিটিভি ফুটেজ তার চশমার স্ক্রিনে ভেসে ওঠে। দেখা যাচ্ছে আশাদ চৌধুরী পাগলের মতো হাত পা ছুটছেন এবং কাঁদছেন। আরিয়ান তার বাইকটা স্টার্ট দেয়। ইঞ্জিনের গর্জন পাহাড়ের নির্জনতা চিরে দেয়। 15 মিনিটের মধ্যে সে গুদামঘরের সামনে পৌঁছায়। তবে এবার সে আর ছদ্মবেশে নয়, সরাসরি ভেতরে ঢোকার সিদ্ধান্ত নেয়, কিন্তু মুখটা মাস্কে ঢাকা। দরজাটা খুলো। শিয়াল যখন খাঁচায় বন্দী হয়, তখন সিংহকে তার সামনে গিয়ে দাঁড়িয়ে দাপট দেখাতে হয় না, শুধু নিঃশ্বাসের শব্দ যথেষ্ট। আরিয়ান ভেতরে ঢুকতেই আশাদ চৌধুরী চিৎকার করে ওঠেন। ঘরের আলো এখন আগের চেয়ে অনেক বেশি তীব্র। আরিয়ান তার রাজকীয় ভঙ্গিতে আশাদ চৌধুরীর সামনের চেয়ারে পা তুলে বসে। তার বসার ভঙ্গি, তার হাতের মুষ্টি বলে দিচ্ছে সে এই মুহূর্তে আসল মালিক। কি আপনি? আপনার আওয়াজটা কেন জানি চেনা লাগছে। আপনি কি সেই ইনভেস্টর? দয়া করে আমাকে ছেড়ে দিন। আমি নীলার নামে থাকা সব সম্পত্তি আপনার নামে লিখে দেব। আমি পুলিশকে কিছু বলবো না। সম্পত্তি? আপনার সেই সম্পত্তি তো আমার পকেটের খুচরো পয়সার সমানও নয়। আমি আপনার কাছ থেকে টাকা চাই না আরশাদ সাহেব। আমি চাইছিলাম আপনার ধম্পটা মাটির সাথে মিশিয়ে দিতে। মনে আছে সেই ছেলেটির কথা, যাকে আপনার ছেলে অনেক মাঝ রাস্তায় অপমান করেছিল, আর আপনি ক্ষমতার জোরে মামলাটা দামাচাপা দিয়েছিলেন? আজ সেই ছেলেটির চোখের প্রতিটা ফোঁটা জলের হিসাব আমি নেব। আরিয়ান পকেট থেকে একটা পুরনো সোনালি মেডেল বের করে আরশাদ চৌধুরীর সামনের টেবিলের উপর রাখে। মেডেলটা দেখে আরশাদ চৌধুরীর চোখ কপালে ওঠে। এটি ছিল একটি আন্তর্জাতিক সম্মাননা, যা কয়েক বছর আগে এক মেধাবী ছাত্রের কাছ থেকে অন্যায়ভাবে কেড়ে নেওয়া হয়েছিল। আশাদ চৌধুরী বুঝতে পারেন তার সামনে দাঁড়িয়ে থাকা এই যুবকটি কোনো সাধারণ প্রতিশোধ নিতে আসেনি। সে এসেছে তার কেড়ে নেওয়া সম্মান ফিরে পেতে। তুমি কি সেই আরিয়ান? এটা অসম্ভব। তুমি তো একজন অতি সাধারণ। সাধারণ? হ্যাঁ, আমি সাধারণ ছিলাম বলেই তোমরা আমাকে পিষে মারতে চেয়েছিলে। কিন্তু মনে রেখো, সাধারণ মানুষ যখন ঘুরে দাঁড়ায়, তখন তোমাদের মতো অসাধারণের ইতিহাস মুছে যায়। রাত 12টা বাজতে আর মাত্র 3 মিনিট। আপনার মোবাইলে একটা লিঙ্ক যাবে, সেখানে ক্লিক করলে আপনার সব কুকীর্তি ডিলিট হয়ে যাবে। কিন্তু তার বিনিময়ে আপনাকে একটা কাজ করতে হবে। আশাদ চৌধুরী কাঁপা কাঁপা হাতে ফোনের দিকে তাকান। আরিয়ান তার মাস্কটা একটু আলগা করে।
কিন্তু পুরোপুরি মুখ দেখায় না। তার চোখে সেই তীব্র তেজ আশাদ চৌধুরী সহ্য করতে পারছে না। কাল সকালে আপনি নিজে প্রেস কনফারেন্স করবেন এবং স্বীকার করবেন যে আপনি এই কলেজের ফান্ডের টাকা আত্মসাৎ করেছেন, আর আপনার ছেলে অনিককে নিজের হাতে পুলিশের হাতে তুলে দেবেন। যদি আপনি এটা না করেন তবে কালকের সূর্য আপনার জেলখানার ভিতরে উঠবে। সিদ্ধান্ত আপনার। আরিয়ান আর এক মুহূর্তও দাঁড়ালো না। সে ঝড়ের গতিতে ঘর থেকে বেরিয়ে আসে। বাইরে তখন কয়েকটা ব্ল্যাক কমান্ডো জিপ তাকে সেলুট দিয়ে ঘিরে ধরে। আরিয়ান বাইকে ওঠার আগে আকাশের দিকে তাকিয়ে এক রহস্যময় হাসি হাসে। ঠিক 12টার সময় পুরো শহরে বিলবোর্ডগুলোতে হঠাৎ আরিয়ানের একটা ছায়া অবয়ব ভেসে ওঠে, আর তার নিচে লেখা থাকে, শহরটা এখন আমার নিয়ন্ত্রণে। নীলা তখন তার ঘরে বসে কাঁদছিল। হঠাৎ তার ফোনের স্ক্রিনে একটা মেসেজ আসে, কালকে সকালটা তোমার জীবনের সবচেয়ে বড় চমক নিয়ে আসছে নীলা, তৈরি থেকো। নীলা বুঝতে পারে না এটা কি কোনো হুমকি নাকি আরিয়ানের দেওয়া কোনো শেষ সুযোগ। সকালবেলা রোদের ঝিলিক ডানা মেলার আগে কলেজের সামনে মানুষের মেলা লেগে গেছে। সবাই গত রাতের সেই আজব সব মেসেজ নিয়ে কানাকানি করছে। কেউ বলছে শহর নাকি কোনো বড়লোক কিনে নিছে, আবার কেউ বলছে আশাদ চৌধুরী আজ বড় কোনো প্যাচে পড়বে। অনিক আর তার দলবল কলেজের গেটে দাঁড়িয়ে ফুলিয়ে ফাঁপিয়ে কথা বলছে। তাদের ধারণা পুলিশ যখন আসবে তখন সব ঠিক হয়ে যাবে। নীলা গেটের এক কোণে একা দাঁড়িয়ে আছে। ওর চেহারাটা একদম ফ্যাকাশে হয়ে গেছে। হঠাৎ দেখলো আরিয়ান আসছে। আরিয়ান, তুমি এখনো এই অবস্থায়? তুমি জানো কাল রাত থেকে কি হচ্ছে? আমি তোমার জন্য কত জায়গায় খুঁজেছি। তুমি কেন এখনো এই ছেঁড়া শার্ট আর পুরনো প্যান্ট পরে আছো? প্লিজ আরিয়ান, এবার অন্তত তোমার আসল রূপটা সবার সামনে আনো। আরিয়ান কোনো কথা বলল না। সে একদম শান্ত মাথায় ভিড় ঠেলে কলেজের ভেতরে ঢুকতে লাগলো। তার হাতে একটা পুরনো ফাইল আর কাঁধে একটা ছেঁড়া ব্যাগ। তার এই দশা দেখে কলেজের ছেলেরা হাসাহাসি শুরু করলো। অনেক তখন পুলিশের বড় কর্তাদের সাথে হাত মেলাচ্ছিল। আরিয়ানকে দেখেই সে একটা কুৎসিত হাসি দিল আর পুলিশের দিকে এগিয়ে গেল। এই যে স্যার, এই সেই ভিখারি। কাল রাতে এই ছেলেটাই আমাদের ভয় দেখাইছে আর বড় বড় কথা বলছে। ওরা এখনই অ্যারেস্ট করেন। ওর পকেটে নিশ্চয়ই কোনো চোরের মাল আছে। আমাদের মতো সম্মানী মানুষের মান সম্মান ও ধুলোয় মিশিয়ে দিচ্ছে। কলেজের সবাই ভাবছিল পুলিশ হয়তো এবার আরিয়ানের সামনে মাথা নত করবে, কিন্তু সবাইকে চমকে দিয়ে পুলিশ অফিসার আরিয়ানের সামনে গিয়ে কড়া গলায় কথা বলতে শুরু করলো। সে কোনো সম্মান তো দেখালো না, উল্টো আরিয়ানের হাত ধরে একটা ঝাটকা দিল। আরিয়ানের হাতের ফাইলটা মাটিতে পড়ে ছড়িয়ে গেল। রে ছোকরা, বেশি তেজ বেড়ে গেছে তোর। অন্যের আইডি হ্যাক করে বড়লোক সাজা হচ্ছে। আরশাদ চৌধুরী সাহেবের নামে উল্টাপাল্টা কথা বলার সাহস পাস কই? চল থানায় চল, সেখানে গেলে তোর সব তেজ জল হয়ে যাবে। নীলা তো পুরো থতমত খেয়ে গেল। ও ভাবছিল আরিয়ানই হয়তো সেই পর্দার আড়ালের বস, কিন্তু এখন তো দেখছে আরিয়ান ধরা খেয়ে যাচ্ছে। কলেজের বাকিরা বলাবলি করতে লাগলো, তবে কি আরিয়ান আমাদের সবাইকে বোকা বানালো? সে কি আসলে কিছুই না? পুলিশ যখন আরিয়ানের হাতে হাতকড়া পরাতে গেল, আরিয়ান তখন হঠাৎ খুব জোরে হেসে উঠল। সে হাসি দেখে চারপাশের মানুষ থমকে দাঁড়ালো। পুলিশ অফিসার সাহেব, হাত করার আগে নিজের পকেটে রাখেন, কারণ একটু পরেই ওটা আপনার নিজের হাতে পড়া লাগবে। অনেক তুই ভাবছিস এই পুলিশ তোরে বাঁচাবে? তোর বাপকে তো অলরেডি তুলে নেওয়া হয়েছে, এখন তোর পালা। এই ফকিরের ছেলে এখনও মুখে বিষ। আব্বা তোরা এখনই জেলের খানি টানাবে। ওরে মারেন স্যার, ওর মুখটা একদম বন্ধ করে দেন। ঠিক তখনই হঠাৎ কলেজের বড় ডিজিটাল স্ক্রিনটা নিজে নিজে চালু হয়ে গেল। সেখানে একটা লাইভ ভিডিও দেখা যাচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে আরশাদ চৌধুরী একটা অন্ধকার ঘরে হাঁটু গেড়ে বসে আছে, আর তার সামনে একজন মানুষ ছায়ার মতো দাঁড়িয়ে। সবাই অবাক হয়ে দেখলো ভিডিওর ওই মানুষটা আর কেউ নয়, আরিয়ান। কিন্তু তাহলে কলেজের গেটে এই পুলিশ কার সাথে কথা বলছে? এটা কি হচ্ছে? ভিডিওতে আরিয়ানকে দেখা যাচ্ছে, আবার এখানেও আরিয়ান দাঁড়িয়ে আছে।
আমরা কি পাগল হয়ে গেলাম? গেটে দাঁড়িয়ে থাকা আরিয়ান তখন নিজের মুখের কাছ থেকে একটা পাতলা চামড়ার মতো মাস্ক টেনে খুলে ফেলল। দেখা গেল ওটা আসলে আরিয়ান না, অন্য কেউ। আর ঠিক সেই মুহূর্তেই কলেজের ছাদের উপর থেকে একটা হেলিকপ্টারের শব্দ পাওয়া গেল। সবাই উপরের দিকে তাকিয়ে দেখল একটা চকচকে কালো হেলিকপ্টার থেকে দড়ি বেয়ে একজন নিচে নামছে। তার পরনে দামি স্যুট, চোখে কালো চশমা আর পায়ে চকচকে দামি জুতো। সে নিচে নামার পর সবাই বুঝতে পারল এই হচ্ছে আসল আরিয়ান। চমকে গেল তো? আসলে যারা মানুষের সাথে প্রতারণা করে তাদের সাথে এভাবেই খেলা লাগে। পুলিশ অফিসার, আপনার অ্যাকাউন্টে আজ সকালে যে 10 লাখ টাকা ঢুকেছে, ওটা তো আমি বাড়িয়েছি, কিন্তু এটা ঘুষ না, ওটা আপনার জেলের টিকিট। ওই টাকা নেওয়ার সব ভিডিও ফুটেজ এখন উপর মহলে চলে গিয়েছে। পুলিশ অফিসার তো ভয়ে কাঁপতে শুরু করলো। সে আরিয়ানের পা ধরতে গেল, কিন্তু আরিয়ান সরে দাঁড়ালো। অনেক তখন পালাতে চাইছিল, কিন্তু আরিয়ানের সাথে আসা ব্ল্যাক স্যুট পরা গার্ডরা ওকে ধরে ফেলল। আরিয়ান ধীর পায়ে নীলার সামনে এসে দাঁড়ালো। নীলা তখন ভয়ে একটা শব্দও করতে পারছে না। আরিয়ান, তুমি কি সত্যি আরিয়ান, নাকি এটাও কোনো স্বপ্ন? তুমি এত কিছু একা কিভাবে করলে? নীলা, মেয়েদের আর যে থাকলে দুনিয়া কেনা চায়। তোমরা আমাকে যে কষ্ট দিয়েছো তার বদলে আমি চাইলে তোমাদের শেষ করে দিতে পারতাম, কিন্তু আমি চেয়েছি তোমাদের এই ধম্বটা চূর্ণ করতে। আজ থেকে তোমার বাবা আর অনিকের বাবার সব সম্পত্তি সরকারিভাবে বাজেয়াপ্ত করা হলো, আর এই কলেজ এটা এখন আমার। আজ থেকে এখানে কোনো গরিব ছেলের অপমান হবে না। কলেজের সাধারণ ছাত্রছাত্রীরা তখন হাততালি দিতে শুরু করলো। যারা আরিয়ানকে ঘৃণা করত তারা এখন লজ্জায় মুখ লুকাচ্ছে। আরিয়ান আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। সে তার ব্যক্তিগত সহকারীর দিকে তাকিয়ে ইশারা করলো। সাথে সাথে কয়েকটা লরি এসে কলেজের ভেতরে ঢুকতে লাগলো, যেগুলোতে গরিব ছাত্রদের জন্য দামি ল্যাপটপ আর বইপত্র ছিল। আরিয়ান যখন হেলিকপ্টারে উঠে বসছিল, অনেক তখন নিচ থেকে চিৎকার করে মাফ চাচ্ছিল, কিন্তু আরিয়ান একবারও নিচে তাকালো না। সে জানে বিচার শুরু হয়ে গেছে। হেলিকপ্টারের ইঞ্জিনের প্রচণ্ড শব্দে পুরো কলেজ চত্বর কাঁপছে। ধুলোয় চারিদিক অন্ধকার হয়ে গেছে। আরিয়ান হেলিকপ্টারের দরজায় হেলান দিয়ে এক হাত পকেটে রেখে নিচে তাকিয়ে আছে। তার চোখে মুখে এখন আর সেই অবহেলিত ছেলের ছাপ নেই, বরং সেখানে এক ভয়ঙ্কর জেদ আর রাজকীয় দাপট। নীলা নিচ থেকে পাগলের মতো হাত নাড়ছে। সে কিছু বলতে চায়, কিন্তু আরিয়ানের চেহারায় কোনো দয়া নেই। সে শুধু এক পলক নীলার দিকে তাকিয়ে মুচকি হাসল। সেই হাসিতে ভালোবাসার চেয়ে তাচ্ছিল্যই বেশি ছিল। আরিয়ান, তুমি কি এইভাবেই চলে যাবে? একবার নিচে নেমে এসে কথা বলো। আমি জানি আমি ভুল করেছি, কিন্তু আমাদের পুরনো বন্ধুত্বের কি কোনো দাম নেই? প্লিজ একবার নিচে এসো। আরিয়ান নীলার কথার কোনো উত্তর দিল না। সে হেলিকপ্টারের ভেতরে থাকা তার ব্যক্তিগত সহকারীকে একটা ফাইল ইশারা করলো। সহকারী সাথে সাথে একটা বড় চামড়ার ব্যাগ হেলিকপ্টার থেকে নিচে ছুঁড়ে মারল। ব্যাগটা ঠিক নীলার পায়ের সামনে এসে পড়ল। সবাই ভাবলো হয়তো ব্যাগ ভর্তি টাকা, কিন্তু নীলা যখন কাঁপা কাঁপা হাতে ব্যাগটা খুলল, তার ভেতর থেকে বেরিয়ে এলো একটা পুরনো ডায়েরি আর একটা অদ্ভুত দেখতে রূপালি চাবি। নীলা, বন্ধুত্ব আর দয়া এই শব্দগুলো আমার ডিকশনারি থেকে অনেক আগেই মুছে গেছে। এই ডায়েরিতে তোমার বাবার এমন কিছু সত্য আছে যা জানলে তুমি নিজেই ওনাকে পুলিশে ধরিয়ে দেবে। আর ওই ছাবিটা, ওটা এই শহরের সব থেকে সুরক্ষিত ভল্টের। ওই ভল্টে এমন একটা জিনিস আছে যা দেখার পর তুমি বুঝতে পারবে আরিয়ান আসলে কে। মনে রেখো নীলা, তুমি যাকে চিনতে সে অনেক আগেই মরে গেছে। আরিয়ান আর কথা বাড়ালো না। হেলিকপ্টার আকাশের দিকে ডানা মেলল। নীলা ডায়েরিটা হাতে নিয়ে পাথরের মতো দাঁড়িয়ে রইল। অনেকে যখন পুলিশ ভ্যানে তুলছে, সে তখন পাগলের মতো চিৎকার করছে, কিন্তু কেউ তার দিকে তাকাচ্ছে না। এদিকে আরিয়ান মাঝ আকাশে তার ফোনের একটা সিক্রেট অ্যাপ চালু করলো। সেখানে একটা গ্লোবাল ম্যাপে একটা লাল বিন্দু জ্বলজ্বল করছে। স্যার, আমরা কি সরাসরি হেডকোয়ার্টারে যাব,
নাকি নীলার ওপর নজর রাখবো, কাউকে রেখে যাব? মেয়েটা কিন্তু আপনার জন্য ভেঙে পড়েছে। ভেঙে পড়েছে নাকি অভিনয় করেছে সেটা সময় বলবে। নীলার বাবা এত সহজে হার মানার লোক না। সে জেলে বসেও চাল চালার চেষ্টা করবে। নীলার উপর নজর রাখো, তবে সেই জন্য টেরও না পায়। আমার দরকার ওই চাবিটা নীলা কখন ব্যবহার করে সেটা দেখা, কারণ ওই বল্টের ভেতর যা আছে সেটা একা খোলার ক্ষমতা নীলার নেই। ওখানে আমার বাবার খুনের আসল রহস্য লুকিয়ে আছে। আরিয়ান এই কথায় সহকারীও চমকে গেল। কেউ জানতো না যে আরিয়ানের এই বিলিয়নার হওয়ার পেছনে একটা রক্তভেজা অতীত আছে। আরিয়ান তার চশমাটা খুলে জানালার বাইরে তাকিয়ে রইল। তার চোখ দুটো এখন টকটকে লাল। এদিকে নীলা ডায়েরিটা খুলতেই প্রথম পাতায় দেখল একটা হাতে আঁকা ছবি, যেখানে একটা ছোট ছেলে আর একটা ছোট মেয়ে হাত ধরে দাঁড়িয়ে আছে। ছবির নিচে লেখা, বিশ্বাসঘাতকতার শুরু এখান থেকেই। এর মানে কি? আরিয়ান কি ছোটবেলা থেকে আমাকে চিনতো? ও কি তবে সেই ছেলেটি যাকে আমরা 10 বছর আগে শহর থেকে তাড়িয়ে দিয়েছিলাম? হে খোদা, আমি কার সাথে শত্রুতা করলাম? নীলা বুঝতে পারল আরিয়ানের এই ফিরে আসাটা কোনো কাকতালীয় ঘটনা নয়। সে একটা বিশাল বড় প্ল্যান নিয়ে এসেছে এবং নীলা নিজেও সেই প্ল্যানের একটা অংশ। হঠাৎ নীলার ফোনে একটা অপরিচিত নাম্বার থেকে মেসেজ এলো। চাবিটা নিয়ে আজ রাত 12টায় পুরনো শ্মশান ঘাটের পেছনের পরিত্যক্ত বাংলায় এসো। যদি বেঁচে থাকতে চাও, তবে কাউকে সাথে এনো না, আরিয়ান। ভয় পাওয়া শুরু করো নীলা, কারণ যে খেলার গুটি তুমি আজ হাতে নিয়েছো সেই খেলার রাজা আমি নিচে। রাত 12টার পর এই শহরের মানুষ আরিয়ানের আরেক রূপ দেখবে। রহস্যটা তো কেবল শুরু হলো। আরিয়ান হেলিকপ্টার থেকে নিচের অন্ধকারের দিকে তাকিয়ে এক অদ্ভুত তৃপ্তির হাসি হাসল। সে জানে নীলা আসবে, আর নীলা আসা মানেই সেই পুরনো শত্রুদের গর্ত থেকে বের করে আনা, যারা আরিয়ানের পরিবারকে ধ্বংস করেছিল। আরিয়ানের অ্যাটিটিউড এখন এতটাই তুঙ্গে যে সে পুরো পৃথিবীকে নিজের হাতের তালুতে নাচাতে প্রস্তুত। রাত তখন 12টার কাছাকাছি। পুরনো আমলের সেই বিশাল বাংলোর চারপাশটা ঝিঝি পোকার ডাকে রহস্যময় হয়ে উঠেছে। জরাজীর্ণ দেয়ালের গায়ে শ্যাওলা জমে এক অদ্ভুত গন্ধ বের হচ্ছে। নীলা কাঁপতে কাঁপতে বাংলোর বিশাল লোহার গেটটা ঠেলে ভেতরে ঢুকলো। হলরুমের মাঝখানে একটা ঝাড়বাতি জ্বলছে, আর তার নিচে বিশাল এক রাজকীয় চেয়ারে পিঠ দিয়ে বসে আছে আরিয়ান। তার পরনে এখন সিল্কের কালো জুব্বা। ডান হাতে একটা দামি চুরুট আর বাম হাতে একটা দামি তসবি। সে নির্বিকার ভঙ্গিতে ধোঁয়া ছাড়ছে। আমি এসেছি আরিয়ান, তুমি যেভাবে আসতে বলেছিলে ঠিক সেভাবেই। কাউকে কিচ্ছু জানাইনি। এই নাও তোমার সেই রহস্যময় চাবি। এবার আল্লাহর দোহাই লাগে আরিয়ান, আমাকে বলো তুমি আসলে কি চাও? কেন আমাদের জীবন নিয়ে এভাবে খেলছো? আরিয়ান ধীরে ধীরে চেয়ারটা ঘুরিয়ে নীলার মুখোমুখি হলো। তার চোখে এখন আগুনের মতো তেজ, আর ঠোঁটের কোণে সেই বিষাক্ত তাচ্ছিল্য। সে নীলার দিকে সরাসরি না তাকিয়ে চাবিটার দিকে তাকালো। আমি জানতাম তুমি আসবে নীলা। আব্বাকে বাঁচানোর চেষ্টা আর পরকালের ভয়, এ দুটি মানুষকে ঠিক রাস্তায় টেনে আনবে। চাবিটা টেবিলে রাখো। আমার বেশি কাছে আসার চেষ্টা করো না, কারণ এই দূরত্বটাই তোমার জন্য ভালো। তুমি কি পাগল হয়ে গেছো আরিয়ান? আমি এখানে কোনো ফোন দিয়ে নিয়ে আসিনি। আমি এসেছি আমাদের সেই ছোটবেলার কথা মনে করে সব ঠিক করতে। তুমি সেই আরিয়ান হতে পারো না যে অনর্থক আমার বাবাকে হাজতে রাখবে। তোমার মনে কি আল্লাহর ভয় বলতে কিচ্ছু নেই? আল্লাহর ভয়? নীলা, তুমি এখনো সে অবুঝ মেয়েটাই রয়ে গেলে। সে রাতে তোমার আব্বা আর আশা চৌধুরী মিলে আমার আব্বার বুকে গুলি চালিয়েছিল। সেদিন কি তারা আল্লাহর আরশ খাবে বলে ভয় পেয়েছিল? তুমি কি ভেবেছিলে আমি শুধু টাকা কামাতে এসেছি? না নীলা, আমি এসেছি তোমাদের এই মিথ্যা আভিজাত্যের দেওয়াল ভেঙে গুড়িয়ে দিতে। এটা অসম্ভব। আব্বা কখনোই এমন খুনি হতে পারেন না। তুমি নিশ্চয়ই ভুল জানো আরিয়ান, কেউ তোমাকে ভুল বুঝিয়েছে। চুপ করো। এই ডায়েরিটা পড়েছ? তোমার আব্বার নিজের হাতে লেখা সব কবুলনামা আছে এখানে। ওই চাবিটা দিয়ে যখন এই সিন্দুক খুলবে তখন দেখবে আমার আব্বার সেই রক্তমাখা জায়নামাজটা এখনো সেখানে রাখা আছে। প্রতি রাতে ওই রক্তের গন্ধ আমাকে শান্তিতে থাকতে দেয় না। আর তুমি আসছো আমার সাথে পুরনো সম্পর্কে দোহাই দিয়ে কান্নাকাটি করতে। যদি তাই হয়
তবে আমাকে কেন এখানে ডেকেছো? আমাকেও কি শেষ করে দেবে? দাও, আমি আর এই অপমান সইতে পারছি না। মেরে ফেলা তো খুব সহজ নীলা। আমি চাই তুমি জিন্দা লাশ হয়ে বেঁচে থাকো। প্রতিটা মুহূর্ত যেন তোমার মনে হয় তুমি একটা জানোয়ারের রক্ত শরীরে বয়ে বেড়াচ্ছ। আজ থেকে তুমি আমার ঘেনা গোলাম। ওই যে সামনে কাগজগুলো দেখছো, ওটা কোনো জমির দলিল না নিলাম, ওটা একটা কাবিননামা। ওটাতে আমি সই করেছি, এখন তোমার পালা। কাবিননামা? তুমি কি আমাকে বিয়ে করতে চাও? আরিয়ান, তুমি তো আমায় ঘৃণা করো। বিয়ে? এটাকে তুমি বিয়ে বলতে পারো? কিন্তু আমার কাছে এটা হলো তোমাকে আমার ব্যক্তিগত সম্পত্তি বানিয়ে রাখার একটা দলিল। দুনিয়ার মানুষ জানবে তুমি আমার গড়নি, কিন্তু গড়ের ভিতরে তুমি হবে আমার আজ্ঞাবহ দাসী। এই শহরে তোমার আব্বার মান সম্মান আর তার প্রাণ বাঁচাতে চাইলে এই দলিল এখনই সই করো। তুমি এত নীচ হতে পারো আরিয়ান? আমি তোমাকে ভালোবেসেছিলাম। ভালোবাসা শব্দটা তোমার মুখে মানায় না নীলা। তুমি বেসেছিলে মেধা আর ক্ষমতার দাপট গিয়ে। সই করো নীলা, সময় কিন্তু ফুরিয়ে আসছে। আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেলে কাল ফজরের আগেই তোমার আব্বার জানাজা পড়তে হবে। নীলা কলমটা হাতে নিল। তার সারা শরীর কাঁপছে, চোখের জল টপ টপ করে কাবিননামার কাগজের উপর পড়ছে। আরিয়ান উঠে দাঁড়িয়ে নীলার এক কদম কাছে গিয়ে তার থুতনিটা ধরে মুখটা ওপরের দিকে তুলল। আরিয়ানের চোখের মনি এখন পাথরের মতো স্থির। কান্নার থামাও নীলা। আরিয়ানের দরবারে চোখের পানির কোনো দাম নেই। আমি এখন এই শহরের একচ্ছত্র মালিক, আর তুমি হলে সেই মালিকের কেনা বাদী। সই করে এখনই। আমি সই করছি, শুধু আমার আব্বার হায়াত ভিক্ষা করার জন্য। কিন্তু মনে রেখো আরিয়ান, জোর করে শরীর কেনা যায়, কারো কলব জেতা যায় না। আল্লাহ এর বিচার করবেনি। বিচার তো শুরু হয়ে গেছে নীলা, সব করা শেষ। বেশ, এখন এই চাবিটা নাও। বাংলোর নিচে একটা অন্ধকার কোটরি আছে, ওখানে যাও, নিজের চোখে দেখে এসো তোমার আব্বার আসল পরিচয়। আমি উপরে বসে তোমার বুক ফাটার চিৎকার শোনার অপেক্ষায় রইলাম। তুমি আমার সাথে নিচে যাবে না? তুমি কি আমাকে একাই ওই গোরস্থানের মধ্যে অন্ধকারে পাঠাবে? আমার কাজ তোমাকে অন্ধকার দেখানো, হাত ধরা নয়। যাও নীলা, তোমার বাপের করা গুণগুলো সামনাসামনি দেখে এসো। মনে রেখো, ওই কুঠুরি থেকে বের হয়ে আসার পর তুমি আর সেই অহংকার নীলা থাকবে না। তুমি হবে আরিয়ানের ছায়া। যাও। নীলা কাঁপতে কাঁপতে সিঁড়ি দিয়ে নিচের ভূগর্ভস্থ কুঠুরের দিকে পা বাড়ালো। আরিয়ান আবার তার সেই রাজকীয় চেয়ারে গিয়ে বসলো এবং ফোনের স্ক্রিনে সিসিটিভি ফুটেজ চালু করলো। তার চোখে এখন এক পৈশাচিক বিজয় উল্লাস। সে জানে নীলা নিজ থেকে যখন ফিরে আসবে তখন তার ভেতরে আর কোনো আত্মসম্মান অবশিষ্ট থাকবে না। সে হবে এক জীবন্ত দাসী, যার মালিক শুধু আরিয়ান। নিচতলা সেই অন্ধকার কুঠুরির থেকে নীলার আত্মচিৎকার যখন উপরের হলরুমে ভেসে এলো, আরিয়ান তখন নির্বিকারভাবে তার হাতের সোনার তসবি গুনছে। তার মুখে কোনো অনুশোচনা নেই, বরং এক অদ্ভুত প্রশান্তি। নীলা যখন সিঁড়ি দিয়ে টলতে টলতে উপরে উঠে এলো, তার চোখের কাজল লিপটে গেছে আর সারা শরীর ভয়ে থরথর করে কাঁপছে। সে যে সত্যটা নিচে দেখে এসেছে তা তার কলিজা জ্বালিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। আরিয়ান, তুমি কেন আমায় এটা দেখালে? ওই ভিডিওতে যা দেখলাম, আমার আব্বা আর আরশাদ চৌধুরী নিয়ে যাতে তোমার আব্বাকে। না, এটা মিথ্যে হতে পারে না। আমার আব্বা এত বড় অপরাধী। আল্লাহ, আমি এখন কার কাছে মুখ দেখাবো? চিৎকার করে কোনো লাভ নেই নীলা। সত্য বড় তেতুই হয়, তাই না? যাকে এতদিন ফেরেস্তা ভেবে পূজা করতে দেখলে তো সে আসলে কত বড় ইবলিশ। তোমার আব্বা শুধু আমার আব্বাকে মারেনি, সে আমার মায়ের ইজ্জতের উপরও হাত দেওয়ার চেষ্টা করেছিল। আজ থেকে তুমি সেই পাপের প্রায়শ্চিত্ত করবে। দলিলে তো সই করেইছ। এখন থেকে তোমার প্রতিটা নিঃশ্বাস আমার কেনা। তুমি আমায় মেরে ফেলো আরিয়ান, আল্লাহর দোহাই লাগে, আমায় মেরে ফেলো। এই লজ্জা নিয়ে আমি বাঁচতে পারবো না। আমি ওই খুনি বাপের মেয়ে হয়ে তোমার সামনে কিভাবে দাঁড়াবো? আরিয়ান সোফা থেকে উঠে ধীর পায়ে নীলার দিকে এগিয়ে গেল। নীলা ভয়ে পিছিয়ে গিয়ে দেয়ালের সাথে ঠেকে গেল। আরিয়ান তার এক হাত নীলার মাথার পাশে দেয়ালে চেপে ধরল। তার শরীরের দামি পারফিউমের ঘ্রাণ আর তার চোখের সেই শীতল চাহনি নীলাকে দম বন্ধ করা এক পরিস্থিতির মধ্যে ফেলে দিল।
মরা এত সহজ না নিলাম, মরলে তো তুমি বেঁচে গেলে। আমি চাই তুমি প্রতিটা দিন দেখো আমি কিভাবে তোমার আব্বার সেই মিথ্যা সাম্রাজ্য দুলোই মিশিয়ে দিই। এই যে দেখো। আরিয়ান তার হাতের ঘড়িটার একটা বাটনে চাপ দিল। হঠাৎ করে বাংলোর দেয়ালের বড় স্ক্রিনটা জ্বলে উঠল। সেখানে দেখা যাচ্ছে শহরের প্রাণকেন্দ্রে থাকা নীলার বাবার বিশাল শপিং মল আর সব ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো একের পর এক সিলগালা করে দিচ্ছে পুলিশ। শত শত মানুষ রাস্তায় নেমে আরশাদ চৌধুরী আর নীলার বাবার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। এটা তুমি কি করছো? আমাদের সব শেষ হয়ে যাচ্ছে, আমাদের মান সম্মান সব মাটিতে মিশে যাচ্ছে। সম্মান? যে সম্মান চুরির টাকায় কেনা, তার কোনো দাম নেই। আমি চাইলেই আজ রাতে তোমাদের বিশাল রাজ প্রাসাদটা বোলডোজার দিয়ে ঘুরিয়ে দিতে পারতাম, কিন্তু তা করিনি। কারণ এখন থেকে ওই বাড়িতে আমি থাকবো, আর তুমি থাকবে আমার পায়ের নিচে। এখন চলো, রাত অনেক হয়েছে, আমার নতুন মহলে তোমার পদধূলি পড়া দরকার। আমি তোমার সাথে কোথাও যাব না, তুমি এক পিশাচ আরিয়ান, আমি ঘৃণা করি তোমাকে। আরিয়ান হঠাৎ করে নীলার চুলের মুঠি ধরে তাকে নিজের একদম কাছে টেনে আনলো। তার চোখে এখন আগুনের মতো তেজ। সে নীলার কানের কাছে গিয়ে ফিসফিস করে বলতে লাগলো। ঘৃণা করো? ব্যস্ত ঘৃণাই করো, কিন্তু মনে রেখো তোমার এই ঘৃণার কোনো মূল্য আমার কাছে নেই। তুমি এখন আমার আইনি স্ত্রী। তোমার বাবার জীবন ভিক্ষা দিয়ে আমি তোমাকে কিনে নিয়েছি। এখন যদি একটা চিৎকার করো, তবে তোমার আব্বার লাশ এই রাতই গুম করে ফেলবো, বুঝলে? তুমি তুমি সত্যি বদলে গেছো আরিয়ান, সেই সহজ সরল ছেলেটা আর নেই। সে ছেলেটা ওই রাতেই মরে গেছে নীলা, যেদিন তোমার আব্বার গুলিতে আমার দুনিয়া অন্ধকার হয়ে গিয়েছিল। এখন যে দাঁড়িয়ে আছে সে হলো এক জিন্দা লাশ, যার একমাত্র লক্ষ্য হলো প্রতিশোধ। বাইরে বের হো, গাড়ি দাঁড়িয়ে আছে। আরিয়ান নীলার হাত শক্ত করে ধরে টানতে টানতে বাংলোর বাইরে নিয়ে এলো। বাইরে তখন সারিবদ্ধ দাঁড়িয়ে আছে 10টা কালো রঙের ল্যান্ড ক্রুজার, সবগুলোর হেডলাইট জ্বালানো। শত শত সশস্ত্র বডিগার্ড আরিয়ানকে দেখে একসাথে মাথা নত করে সেলুট দিল। আরিয়ান নীলাকে একটা গাড়ির ভেতরে একরকম ধাক্কা দিয়ে ঢুকিয়ে দিল। স্যার, সব প্রস্তুতি শেষ। আরশাদ চৌধুরী আর প্রিন্সিপাল সাহেব এখন আমাদের বিশেষ ব্ল্যাক সেলে বন্দি। আপনার পরবর্তী হুকুমের অপেক্ষায় আছি। তাদের আপাতত খাবার দিও না, শুধু পানি দিও, যাতে তারা মরতে মরতে বেঁচে থাকে। আমি কাল সকালে তাদের সাথে দেখা করব। আর শোনো, নীলার জন্য আমার মহলের বাম দিকের সেই অন্ধকার ঘরটা গুছিয়ে রাখো, ওখানেই ওর নতুন জীবন শুরু হবে। তুমি আমায় অন্ধকূপের মধ্যে রাখবে আরিয়ান? আমি তোমার কাছে হাত জোড় করছি, আমায় অন্তত একটা সাধারণ ঘরে থাকতে দাও। সাধারণ? রাজকন্যার জন্য তো সাধারণ কিছু মানায় না। তুমি ওই গড়েই থাকবে যেখানে আমার মা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। তোমার আব্বা আমার মাকে যে কষ্ট দিয়েছিলেন, তুমি তার কড়াই গন্ডা হিসাব দেবে। গাড়িগুলো প্রচণ্ড গতিতে শহরের মেন রোড দিয়ে ছুটে চলল। রাস্তার সব ট্রাফিক সিগন্যাল আরিয়ানের গাড়ির জন্য গ্রিন করে দেওয়া হয়েছে। পুরো শহর আজ এক রহস্যময় আতঙ্কে থমকে আছে। নীলা জানালার বাইরে তাকিয়ে দেখছিল তার চেনা শহরটা আজ কত অচেনা লাগছে। আরিয়ানের ক্ষমতা যে এত দূর পর্যন্ত বিস্তৃত সেটা সে ভাবতেও পারেনি। অবাক হচ্ছ নীলা? ভাবছো তো যে একটা কলেজের খ্যাত ছেলের এত ক্ষমতা কোথায় পেল? মনে রেখো, যাকে তোমরা তুচ্ছ তাচ্ছিল্য করেছো সে আসলে এই দুনিয়ার সবথেকে বড় ডার্ক ওয়েবের সম্রাট। তোমাদের চোখের সামনে যা দেখো তার চেয়ে 1000 গুণ বেশি অন্ধকার জগৎ আমি চালাই। তুমি কি তবে কোনো মাফিয়া? তুমি কি খারাপ কাজ করে এই টাকা কামিয়েছো? আমি কি সেটা জানার যোগ্যতা এখনো তোমার হয়নি। শুধু এটুকু জেনে রাখো, আমি যা করি সেটা ন্যায়ের জন্যই করি। তোমার আব্বার মতো যারা উপরে ফিটফাট আর ভিতরে সদরকাট, তাদের জন্য আমিই জম। এখন চুপচাপ বসে থাকো, মহলে পৌঁছে গেছি। গাড়িটি এসে থামল পাহাড়ের চূড়ায় অবস্থিত এক বিশাল দুর্গের মতো প্রাসাদে। প্রাসাদের গেট খোলার সাথে সাথে হাজার হাজার নীলবাতি জ্বলে উঠল। আরিয়ান গাড়ি থেকে নেমে নীলার জন্য দরজা খুলে দিল, কিন্তু সে নীলার হাত ধরল না, বরং এক উদ্ধত ভঙ্গিতে নিজের জুব্বাটা ঠিক করে সামনে হাঁটা দিল। ভেতরে এসে নীলা, আজকের রাতটা তোমার জন্য অনেক লম্বা হতে চলেছে, কারণ কাল ফজরের আগে তোমাকে এমন একটা সত্যের মুখোমুখি হতে হবে যা তোমার কলেজে ছিঁড়ে ফেলবে। স্বাগত জানাই আমার জহুরত মহলে।
জহুরত মহলের বিশাল লোহার দরজাগুলো যখন গম্ভীর শব্দে বন্ধ হয়ে গেল, নীলার মনে হলো সে যেন এক জীবন্ত কবরে ঢুকে পড়েছে। প্রাসাদের চারদিকের দেয়ালগুলো প্রাচীন পাথরের তৈরি, আর প্রতিটা কোণে দাঁড়িয়ে আছে রবটের মতো নিশ্চল সশস্ত্র গার্ড। আরিয়ান কারো দিকে না তাকিয়ে ধীর পায়ে সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলো। তার জুব্বার প্রান্ত মাটিতে ঘষা খাচ্ছে, আর তার প্রতিটা পদক্ষেপে পুরো মহলে এক অদ্ভুত আতঙ্ক ছড়িয়ে পড়ছে। আরিয়ান, থামো। আমি আর এক পাও নড়তে পারছি না। তুমি কেন বারবার বলছো যে কাল ফজরের সময় বড় কিছু ঘটবে? আমার আব্বা তো তোমার কাছে বন্দি আছে। আর কি বাকি আছে তোমার? তুমি কি আমায় মেরে ফেলতে চাও? আরিয়ান হঠাৎ সিঁড়ির মাঝখানে থেমে গেল। সে পেছনে না ফিরেই পকেট থেকে একটা রিমোট বের করে বাটন টিপল। সাথে সাথে মহলের হলরুমের মেঝের মাঝখান থেকে একটা কাচের সিন্দুক উপরে উঠে এলো। সে সিন্দুকের ভেতর একটা পুরনো জীর্ণ ডায়েরি আর একটা হীরাখচিত নেকব্যান্ড রাখা আছে। নীলা, তুমি ভাবছো আমি প্রতিশোধ নিচ্ছি কারণ তোমার আব্বা আমার আব্বাকে মেরেছে? ওরা তো হিমশৈলের চূড়া মাত্র। আসল সত্যটা তো তোমার নিজের অস্তিত্বের সাথে মিশে আছে। যে আরশা চৌধুরী আর প্রিন্সিপালকে তুমি নিজের আপন ভাবছো, তারা আসলে তোমার কে, সেটা কি জানো? এর মানে কি আরিয়ান? তুমি কি আজে বাজে কথা বলছো? ওনারা আমার আব্বা আর চাচু। তুমি কি এখন আমার পরিবার নিয়েও মিথ্যে বলবে? আরিয়ান এবার ঘুরে দাঁড়ালো। তার চোখে মুখে এখন এক পৈশাচিক আনন্দ। সে সিঁড়ি দিয়ে নেমে নীলার একদম সামনে এসে দাঁড়ালো। তার উচ্চতা আর গাম্ভীর্যের সামনে নীলা নিজেকে অতি ক্ষুদ্র মনে করতে লাগলো। আরিয়ান নীলার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তোমার আব্বা আর আরশা চৌধুরী খুনি, সেটা তো আগেই জেনেছো। কিন্তু এখন যেটা জানবে সেটা হলো তুমি আসলে আমার আপন ছোট ভাই আরাফের খুনি। নীলার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। সে স্থবির হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। আমি আমি খুনি? এটা অসম্ভব। আমি তো কখনো কাউকে আঘাতই করিনি। আর তোমার ভাইকে আমি তো তাকেই চিনি না। চিনবে কিভাবে? তোমার তথাকথিত আব্বা 10 বছর আগে একটা অ্যাক্সিডেন্ট সাজিয়েছিল। আমার ছোট ভাই আরাফকে বাঁচানোর বদলে সে তাকে জীবন্ত কবর দিয়েছিল, যাতে আমার বাবার সম্পত্তি সে দখল করতে পারে। আর সেই সময় আরাফকে বাঁচাতে গিয়ে তুমিও ওখানে ছেড়ে। তোমার আব্বা তোমাকে এমনভাবে ব্রেন ওয়াশ করেছে যে তুমি সব ভুলে গেছো। কিন্তু নীলা, মজার ব্যাপার কি জানো? আরিয়ান এবার পকেট থেকে একটা ডিএনএ রিপোর্ট বের করে নীলার মুখের সামনে ধরল। রিপোর্টের কাগজগুলো নীলার চোখের সামনে কাঁপছে। এই দেখো রিপোর্ট। তুমি আর আরশাদ চৌধুরী বা ওই প্রিন্সিপাল কারোর সাথে তোমার রক্তের কোনো মিল নেই। নীলা, তুমি আসলে ওই খুনিদের মেয়ে নও। তুমি হলে আমার বাবার পুরনো শত্রুর মেয়ে, যাকে তোমার আব্বা দয়া করে পালক নিয়েছিল শুধু একটি দামি খুঁটি হিসেবে ব্যবহার করার জন্য। না, এটা হতে পারে না। তুমি মিথ্যা বলছো। আমি ওদেরই মেয়ে। আমি অনাথ হতে পারি না। বিশ্বাস হচ্ছে না তো? তাহলে একটা লাইভ দৃশ্য দেখো। আরিয়ান দেয়ালের বিশাল স্ক্রিনটা অন করলো। স্ক্রিনে দেখা যাচ্ছে আরশাদ চৌধুরী আর নীলার আব্বা একটা অন্ধকার সেলে নিজেদের মধ্যে ঝগড়া করছে। তারা জানে না যে তাদের কথা রেকর্ড হচ্ছে। সব শেষ হয়ে গেল রে। এখন আরিয়ান যদি জানতে পারে যে নীলা আসলে ওর বাবার প্রাণের শত্রু হুররাম শাহ, এর মেয়ে, যাকে আমরা অপহরণ করে বড় করেছি, তাহলে ও নীলাকেও বাঁচিয়ে রাখবে না। চুপ করো। নীলা তো আমাদের ট্রাম্প কার্ড। আরিয়া নীলাকে ভালোবাসতো বলেই তো ওকে ব্যবহার করে আমরা ওর বাবার সব প্রপার্টি হাতিয়ে নিতে চেয়েছিলাম। কিন্তু ওই শয়তান আরিয়ান এত পাওয়ারফুল হয়ে ফিরবে কে জানতো। ভিডিওটা দেখার পর নীলা চিৎকার দিয়ে মেঝেতে বসে পড়ল। তার পুরো জগৎ এক নিমেষেই ছাই হয়ে গেল। সে যাদের জন্য জীবন দিতে চেয়েছিল তারা আসলে তাকে অপহরণ করে বড় করেছে এক দাবার গুটি হিসেবে। আর যাকে সে ঘৃণা করছিল সেই আরিয়ান আসলে জানতো যে নীলাও একটা শিকার। আরিয়ান, তুমি কি তবে আগে থেকে সব জানতে? তুমি কি জানতে যে আমি তোমাদের শত্রুর মেয়ে? তাহলে কেন আমায় বিয়ে করলে? কেন আমায় এখানে আনলে?
কারণ আমি চাইছিলাম তুমি নিজের চোখে দেখো যে তোমার অস্তিত্বটা কতটা মিথ্যার উপর দাঁড়িয়ে। আমি তোমাকে বিয়ে করেছি যাতে খুররম শাহের শেষ রক্তবিন্দু আমার পায়ের নিচে থাকে। এখন বলো নীলা, তোমার এই মহান আব্বাদের কি আমি বাঁচিয়ে রাখবো, নাকি আজ রাতেই তাদের কুকুরের মতো মেরে ফেলবো? আমি জানি না, আমার মাথায় কাজ করছে না। তুমি যা খুশি করো আরিয়ান, আমি তো এখন নিঃস্ব। আমার তো নিজের কোনো পরিচয়ও নেই। তোমার পরিচয় আমি ঠিক করবো নীলা। এখন চলো, আসল রোমাঞ্চ তো এখনো বাকি। আমার মহলের নিচে যে আন্ডারগ্রাউন্ড ল্যাব আছে, সেখানে তোমার জন্য একজন অপেক্ষা করছে, যাকে দেখলে তুমি বুঝবে এই গল্পের আসল ভিলেন খারাপ। কে আছে ওখানে? আরিয়ান, দয়া করো, আর কোনো রহস্য করো না। আমার হার্টবিট বন্ধ হয়ে যাচ্ছে। ওখানে আছে তোমার আসল বাবা খুররম শাহ, যাকে সবাই মরে গেছে বলে জানে, কিন্তু তাকে আমি গত 8 বছর ধরে কোমায় বাঁচিয়ে রেখেছি। আজ রাত 12টায় তার জ্ঞান ফিরবে, আর যখন সে চোখ খুলবে তখন সে দেখবে তার মেয়ে এখন তার সবথেকে বড় শত্রু আরিয়ানের পায়ের দাসী। এটাকে বলে পারফেক্ট রিভেঞ্জ। আরিয়ান নীলার হাত হ্যাচকাটান দিয়ে লিফটের দিকে নিয়ে চলল। নীলা এখন একটা নিষ্প্রাণ পুতুলের মতো তার পেছনে হাঁটছে। আরিয়ানের ক্ষমতা আর বুদ্ধির গভীরতা দেখে নীলা বুঝতে পারল সে এমন এক জালে আটকা পড়েছে যেখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই। আরিয়ান এখন আর শুধু প্রতিশোধ নিচ্ছে না, সে পুরো শহর আর মানুষের ভাগ্য নিয়ে এক ভয়ঙ্কর পাশা খেলছে। নীলা, আমার চোখের দিকে তাকাও। আজ থেকে তোমার চোখের প্রতিটা ফোঁটা পানি আমার তৃপ্তি। তোমার আসল বাবা যখন দেখবে তার মেয়ে এক খেত ছেলের গোলামি করছে, তখন তার মরে যাওয়া ছাড়া আর কোনো পথ থাকবে না। ওয়েলকাম টু মাই রিয়েল গেম। লিফটের দরজাটা খোলার সাথে সাথে এক হাড় কাঁপানো শীতল হাওয়া নীলার গায়ে এসে লাগলো। চারদিকে দামি সব মেশিনের আওয়াজ আর ওষুধের গন্ধ। আরিয়ান নীলার হাত হ্যাচকাটান দিয়ে নিয়ে চলল ল্যাবের একদম শেষ প্রান্তে। আরিয়ান, দোহাই তোমার, আর কোনো রহস্য সহ্য করার ক্ষমতা আমার নেই। তুমি আমার আসল বাপের কথা কি বললে? কেন ওই মানুষটা এখানে এভাবে জ্যান্ত লাশের মতো পড়ে আছে? ওনার এই অবস্থার জন্য কে দায়ী? দায়ী হলো তোমার এই 2 পালক বাপ, আরশাদ চৌধুরী আর প্রিন্সিপাল। তারা শুধু আমার পরিবারকে শেষ করে নিয়ে নিল। তারা তোমার আসল বাপকে এই অবস্থায় ফেলে রেখেছিল যাতে কেউ কোনোদিন জানতে না পারে তুমি আসলে কার মেয়ে। আমি ওনাকে উদ্ধার করে এই 8 বছর ধরে বাঁচিয়ে রেখেছি শুধু আজকের এই দিনের জন্য। তুমি ওনাকে বাঁচিয়ে রেখেছো ওনাকে মারার জন্য? আরিয়ান, তুমি মানুষ নাও, তুমি একটা পাথর। একটা অসুস্থ মানুষের উপর তুমি কিভাবে প্রতিশোধ নিতে পারো? ওনার অপরাধ কি ছিল যে আজ ওনাকে এই নরক দেখতে হচ্ছে? ওনার অপরাধ ছিল উনি আমার আব্বার ব্যবসার পার্টনার হয়েও পেছন থেকে ছুরি মেরেছিলেন। তোমার বাপ আর ওই আরশাদ চৌধুরী মিলে আমার সাজানো বাগান পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছিল। আজ দেখো সময় কিভাবে ঘোরে। তোমার বাপ কোমায়, আরশাদ চৌধুরী আমার জেলের কুঠুরিতে, আর তুমি হলে আমার পায়ের খেনাবাদী। এটাকে বলে কড়ায় গন্ডায় হিসাব মেলানো। আরিয়ান দেয়ালের ডিজিটাল ঘড়ির দিকে তাকালো। রাত ঠিক 12টা বাজতে কয়েক সেকেন্ড বাকি। সে পকেট থেকে একটা সোনার রিমোট বের করে নীল রঙের একটা বাটন টিপল। জ্ঞান ফিরলেই তো আসল মজা নিলা। আমি চাই উনি চোখ খুলে প্রথম যে দৃশ্যটা দেখবে সেটা যেন ওনার কলেজা এপর ওপর করে দেয়। উনি দেখবে ওনার আদরের মেয়ে নীলা এখন আরিয়ানের কেনা গোলামি করছে। কাছের টেবিলের ভেতর থাকা মেশিনগুলো তীব্র শব্দ করতে লাগলো। বিছানায় শুয়ে থাকা খুররম শাহ দীর্ঘ 8 বছর পর ধীরে ধীরে চোখ মেললেন। আব্বা, আমি এখানে। আব্বা, আপনি ভয় পাবেন না, আমি আপনাকে এখান থেকে নিয়ে যাব। আরিয়ান, আমি তোমার পায়ে ধরছি, ওনাকে কথা বলতে দাও। ওনার গলার ওই পাইপগুলো খুলে দাও। পাইপ খুলে দিলে উনি এখনই ওপারে চলে যাবেন নীলা। আমি ওনাকে এত সহজে মরতে দেব না। ওনার প্রতিটা নিঃশ্বাস এখন আমার সফটওয়্যারের উপর নির্ভর করে। আমি চাইলে 1 ক্লিকে ওনাকে শেষ করে দিতে পারি, কিন্তু আমি চাই উনি ওনার সব পাপের ফল এই চোখে দেখে যান। আরিয়ান নীলার হাত ধরে হ্যাচকা টানে ওনার বেডের একদম পাশে নিয়ে গেল। খুররম শাহের চোখের সামনে নীলার হাত ধরে আরিয়ান তাকে নিজের দিকে টেনে নিল। খুররম সাহেব, চিনতে পারছেন আমায়? আমি সেই আরিয়ান যার পরিবারকে আপনারা দলে মিশিয়েছিলেন। আজ আপনার মেয়ে আমার বিবাহিতা স্ত্রী।
তবে এই বিয়েটা ভালোবাসার নয়, এই হলো আপনার বংশের ওপর আমার রাজত্বের দলিল। আপনার মেয়ে এখন থেকে আমার মহলের জুতুর ধুলো মুছবে। কেমন লাগছে আপনার এই হার দেখে? তুমি একটা জানোয়ার আরিয়ান, তুমি একটা পিশাচ। তুমি প্রতিশোধ নিতে গিয়ে নিজের মনুষ্যত্ব মাটিতে মিশিয়ে ফেলেছো। আল্লাহ তোমাকে কখনো ক্ষমা করবেন না। এই অসুস্থ বৃদ্ধার সামনে তুমি এমন কথা কিভাবে বলতে পারছো? আল্লাহ কাকে ক্ষমা করবেন আর কাকে করবেন না সেটা পরে দেখা যাবে। তবে এই মুহূর্তে আমি তোমার ফয়সালা। শোনো নীলা, কাল সকালে তোমার ওই 2 জালিম আব্বাকে এই লেবে আনা হবে। সবার সামনে একটা চরম সত্য প্রকাশ হবে, যা তুমি কখনো স্বপ্নও কল্পনা করোনি। আর কি সত্যি বাকি আছে? তুমি তো সব কেড়ে নিলে। আর কতটুকুই বা ছিঁড়বে আমার কলিজা? এখনো আসল দামাকা তো বাকি আছে নীলা। তুমি কি জানো তোমার আসল মা কোথায়? খুররম শাহ কি তোমাকে কখনো বলেছে তোমার মা কিভাবে শেষ হয়ে গিয়েছিল? নাকি তাকেও তোমার এই খুনি আব্বারা গুম করে রেখেছে? মা মা তো মারা গেছেন। ওনারা বলেছিলেন আমি যখন খুব ছোট ছিলাম তখন মা অ্যাক্সিডেন্টে মারা যান। তুমি কি এখন আমার মাকেও কবর থেকে তুলে আনবে? তোমার মা মারা যান নীলা। তাকে জ্যান্ত অবস্থায় এক অন্ধকার করে বন্দি করে রাখা হয়েছে গত 15 বছর ধরে। আর সেই কুঠুরির চাবি এখন আমার হাতে। কাল সকাল যখন তুমি তোমার মায়ের সামনে দাঁড়াবে, তখন দেখবে তোমার এই তথাকথিত আব্বারা আসলে কি পরিমাণ জানোয়ার ছিল। নীলা দেয়ালে হেলান দিয়ে ধপ করে মেঝেতে বসে পড়ল। একের পর এক সত্যের ধাক্কায় সে এখন প্রায় পাগল হয়ে যাওয়ার মতো অবস্থায়। আরিয়ান ল্যাবের গার্ডদের ইশারা দিল খুররম শাহকে আবার ঘুমের ইঞ্জেকশন দেওয়ার জন্য। আজকের মতো তোমার কান্নাকাটি শেষ নীলা। এখন চলো আমার সাথে, তোমার এই নির্দিষ্ট গড়ে তোমাকে পৌঁছে দিই। মনে রেখো, কালকের সকালটা এই শহরের ইতিহাসে সবথেকে ভয়ঙ্কর সকাল হতে যাচ্ছে। আরিয়ানের ক্ষমতা আজ পুরো দুনিয়া দেখবে। আরিয়ান নীলাকে একরকম পাজাকোলা করে লিফটের দিকে নিয়ে চলল। নীলা এখন আর কোনো বাধা দেওয়ার শক্তি পাচ্ছে না। আরিয়ান করিডোর দিয়ে যখন হাঁটছে তখন চারপাশের ব্ল্যাক কমান্ডোরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাকে সেলুট দিচ্ছে। নীলা, পৃথিবী যখন কাঁপে তখন বুঝবে বড় কিছু বিলুপ্ত হচ্ছে। কাল যখন তোমার এই খুনিদের সাজানো জগৎ বিলুপ্ত হবে, তখন সবাই দেখবে অবহেলিত ক্ষেত ছেলেটি আসলে কতটা ভয়ঙ্কর হতে পারে। প্রস্তুত থাকো নীলাশা, খেলা তো মাত্র শুরু হলো। ল্যাবের সেই হিমশীতল নীরবতা চিরে আরিয়ান নীলাকে টেনে নিয়ে এক গোপন কক্ষের সামনে দাঁড়ালো। বিশাল একটি লোহার দরজার সামনে আরিয়ান থামল এবং তার ডিজিটাল স্ক্যানারে হাত রাখল। যান্ত্রিক শব্দে দরজাটি খুলে যেতেই ভেতর থেকে ভ্যাপসা একটা গন্ধ নাকে এলো। আরিয়ান, দোহাই তোমার, আমার হাতটা ছাড়ো। তুমি আমার মাকে নিয়ে যা বলেছো তা যদি সত্যি হয় তবে আমি পাগল হয়ে যাব। মা বেঁচে আছে, ওনারা আমায় বলেছিলেন। মা কবরে, কেন করছো এমন? মা কবরে? নীলা, তোমার এই জালিম আব্বাদের সাজানো গল্পগুলো যে কত নিখুঁত ছিল তা আজ না দেখলে বুঝবে না। তারা তোমার মাকে মেরে ফেলেনি, বরং তিলে তিলে মারার জন্য জ্যান্ত কবর দিয়ে রেখেছে। কারণ তোমার মা জেনে গিয়েছিলেন তোমার এই আসল বাবা খুররম শাহকে কীভাবে ষড়যন্ত্র করে সরানো হয়েছে। আমি বিশ্বাস করি না কোনো মানুষ এত বড় পশু হতে পারে না। তুমি সব বানিয়ে বলছো যাতে আমি ওনাদের ঘৃণা করি। তুমি আমায় চুরমার করে দিতে চাইছো। শেষ হচ্ছে না? আচ্ছা, ভেতরে গিয়ে নিজের চোখে দেখে নাও, তারপর বলো আমি পিছিয়ে আছে নাকি তোমার এই পালক বাবারা শয়তান। যাও নীলা, তোমার জনম দুঃখী মায়ের সাথে দেখা করো, যার অধিকার তোমার থেকে কেড়ে নেওয়া হয়েছিল। আরিয়ান নীলাকে একরকম ধাক্কা দিয়ে ঘরের ভিতরে পাঠিয়ে দিল। ঘরটি অদ্ভুত এক নিস্তব্ধতায় ঢাকা। শুধু একটি মৃদু নীল আলো জ্বলছে এক কোণে। সেখানে দেয়ালের সাথে শিকল দিয়ে বাঁধা এক কঙ্কালসার মহিলা বসে আছেন। মা, কেউ কি এখানে আছেন? আমি আপনার মেয়ে নীলা। ও খোদা, আমার চারপাশটা কেন এত অন্ধকার? মা, আপনি কি শুনতে পাচ্ছেন? অন্ধকার করে অন্ধকার মানুষই তাকে নিলা। এই 15 বছরে তোমার মা সূর্যের আলো দেখেননি। ওই যে মেজের উপর বসে থাকা মানুষটাকে দেখছো, উনিই তোমার মা, যাকে দুনিয়া থেকে আড়াল করে রেখেছিল তোমার এই প্রিন্সিপাল চাচা। মা, ও মা, আমি তোমার নীলা। এটা কি দশা হয়েছে তোমার? কেন তুমি এখানে?
আরিয়ান, চাবি দাও, এই শিকলগুলো খোলো। তুমি এত ক্ষমতাধর হয়েও আমার মাকে কেন এতদিন মুক্ত করনি? কেন ওনাকে এভাবে আটকে রেখেছো? আমি মুক্ত করিনি, কারণ আমি সঠিক সময়ের অপেক্ষায় ছিলাম। আজ সেই সময় এসেছে যখন তোমার ওই দুই পিশাচকে এই দৃশ্যটা লাইভ দেখতে হবে। আমি এখন এই ভিডিওটা সরাসরি জেলে আরশাদ চৌধুরী আর প্রিন্সিপালের সেলে পাঠিয়ে দিয়েছি। তারা দেখুক তাদের 15 বছরের পাপ এখন আরিয়ানের কবজায়, তাদের কলিজা এখন আমার হাতের মুঠোয়। তুমি কি শুধু প্রতিশোধের জন্যই আমার মাকে ব্যবহার করছো? তুমি কি এতটাই নির্দয়? তোমার নিজের মায়ের কথা কি একবারও মনে পড়ছে না আরিয়ান? ওনারাও কি এক আল্লাহর বান্দা নন? আমার মাকেও তো ওরাই মেরেছিল নীলা। তোমার মাকে ওরা বন্দি করেছে আর আমার মাকে ওরা জ্যান্ত জ্বালিয়ে দিয়েছে। আমার বুকেও আগুন জ্বলে নীলা। আজ সেই আগুনই সবাইকে পুড়তে হবে। আরিয়ানের দরবারে দয়া শব্দটা আজ থেকে নিষিদ্ধ। আমি শুধু জানি কিভাবে শত্রুকে মাটির সাথে মিশিয়ে দিতে হয়। মা, কথা বলো মা, কিচ্ছু তো বলো। মা কেন আমার দিকে এভাবে তাকিয়ে আছে আরিয়ান? উনি কি চিনতে পারছেন না আমায়? ওনার চোখের মনি কেন নড়ছে না? চিনবে কিভাবে? 15 বছরের অন্ধকার আর অত্যাচার ওনার মগজটাকেও বিকল করে দিয়েছে। উনি শুধু এখন একটা জ্যান্ত পাথর। নীলা, আজ তোমার চোখের এই জলই আমার তৃপ্তি। তোমার এই সাজানো বংশকে আমি মাটির সাথে মিশিয়ে দেব। তোমার জন্মদাতা আর তোমার পালনকর্তা সবাই আজ আমার দয়ার ভিখারি। তুমি যা চাও আমি সব দিব আরিয়ান। তোমার গোলাম হয়ে যাব, তোমার জুতোর ধুলো হব। শুধু আমার মাকে সুস্থ করো, আমি ওনার চিকিৎসা চাই। তোমার বিলিয়ন বিলিয়ন ডলার কি কাজে আসবে যদি একটা মায়ের জীবন বাঁচাতে না পারো? আমার টাকা এখন মানুষের জীবন বাঁচাতে নয়, হিসাব মেলাতে খরচ হবে। তোমার মা অসুস্থ হবে কিনা সেটা আমার ইশারার উপর নির্ভর করবে। এখন বাইরে চলো, ভোর হতে আর বেশি দেরি নেই। ফজরের আজানের সাথে সাথে তোমার ওই দুই আব্বাকে এই মহলে হাজির করা হবে। আমি চাই তারা নিজ চোখে তাদের ধ্বংসটা দেখে যাক। তুমি কি তাদের সবার সামনে মেরে ফেলবে আরিয়ান? আল্লাহর দোহাই, আইনের হাতে তুলে দাও। তুমি নিজে কেন খুনি হতে চাইছো? আইন আমার পকেটে ঘুরে নিলাম। আমি নিজেই আইন, নিজেই বিচারক। আরিয়ানের দরবারে সাজাটা সবসময় স্পেশাল হয়। গার্ডস, নীলাকে ওনার মায়ের সাথেই এই ঘরে তালাবদ্ধ করে রাখো। ভোর 4টার সময় ওদের বের করবে। আমি চাই ও ওর মায়ের কষ্টটা প্রতি সেকেন্ডে অনুভব করুক। আরিয়ান কোনো মায়া না দেখিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। বাইরে থেকে তালা পড়ার শব্দে নীলার বুকটা ফেটে যাচ্ছিল। সে তার মায়ের অবচেতন শরীরটাকে জড়িয়ে ধরে মেঝেতে বসে রইল। আরিয়ান বাইরের করিডোর দিয়ে গটগট করে হেঁটে যাচ্ছে। তার বুটের শব্দ পুরো মহলে প্রতিধ্বনিত হচ্ছে। নজর রেখো, কাল সকালে প্রিন্সিপাল যখন আসবে তখন তার সব অহংকার যেন চূর্ণ হয়ে যায়। আমি চাই এই শহর জানুক অবহেলিত ক্ষেত ছেলেটি যখন ফেরে তখন সে শুধু সম্পত্তি নয়, মানুষের অস্তিত্ব কেড়ে নিতে আসে। আমার রাজ্যে সূর্য ওঠে আমার ইশারায় আর ডুবেও আমার ইশারায়। আকাশটা ধীরে ধীরে ফর্সা হতে শুরু করেছে। আরিয়ান তার বিশাল বারান্দায় দাঁড়িয়ে সিগার ফুঁকছে। কালকের সূর্য এই শহরের জন্য এক নতুন ইতিহাস লিখবে, আর আরিয়ানের অ্যাটিটিউড পুরো দুনিয়াকে বুঝিয়ে দেবে সে কে। ভোরের আকাশ তখনও কালচে লাল। পাহাড়ের চূড়ায় আরিয়ানের প্রাসাদের গেটে কয়েকটা পুলিশের গাড়ি এসে থামল। পুলিশ এখানে গ্রেপ্তার করতে আসেনি, এসেছে আরিয়ানের হুকুম পালন করতে। আরশাদ চৌধুরী আর প্রিন্সিপালকে গাড়ি থেকে কুকুর বিড়ালের মতো টেনে নামানো হলো। অনেক দেরি করে ফেললে অফিসার। আমি ঠিক 4টায় চেয়েছিলাম, মনে রাখবেন। আমার সময়ের 1 সেকেন্ড এদিক ওদিক হওয়া মানে আপনার চাকরিটা আজ বিকেলের নাস্তার আগেই শেষ হয়ে যাওয়া। আমার গড়ি আর আমার হুকুম এই দুইটার উপর কারো হাত নেই। মাফ করবেন স্যার, এই দুই পিশাচকে জেল থেকে বের করে আনতে কিছুটা সময় লেগেছে। এখন আপনার সামনে এরা হাজির। আপনি যেভাবে বলবেন সেভাবেই হবে। আরিয়ান, তুই আমাদের সাথে এটা করতে পারিস না। আমরা তোকে ছোটবেলায় আশ্রয় দিয়েছি, তোকে পড়াশোনা করিয়েছি। তুই আমাদের সাথে বেইমানি করছিস। আল্লাহর আরশ কেঁপে উঠবে তোর এই চুলমে। এটা বেইমানি? বেইমানি তো তোমরা করেছিলে আমার আব্বার লাশের উপর দাঁড়িয়ে, আর আশ্রয় দিয়েছিলে নিজের স্বার্থে। তোমাদের প্রতিটা রুটির দানায় আমার আব্বার রক্ত লেগেছিল। আমি তো সেই ঋণ শোধ করতে এসেছি আরশাদ সাহেব। আল্লাহর আরশ তো তখনই কেঁপেছিল যখন তোমরা একজন নিরাপরাধ মানুষকে জ্যান্ত পুড়িয়েছিলে। আরিয়ান ধীর পায়ে সিঁড়ি দিয়ে নেমে আরশাদ চৌধুরীর একদম
সামনে গিয়ে দাঁড়ালো। তার চোখে মুখে এক ভয়ঙ্কর রাজকীয় দাপট। সে হঠাৎ আরশাদ চৌধুরীর কলার ধরে এক ঝাটকায় তাকে মাটির সাথে মিশিয়ে দিল। প্রিন্সিপাল ভয়ে পিছিয়ে যাচ্ছিল, কিন্তু দুজন কমান্ডো তাকে ধরে আরিয়ানের সামনে হাঁটু গেড়ে বসিয়ে দিল। আরিয়ান, বাবা, আমি তোমার শিক্ষাগুরু, আমাকে অন্তত ছেড়ে দাও। আমি নীলাকে তোমার হাতে তুলে দিয়েছি, আমাদের সব সম্পত্তিও তো তোমার। আর কি চাও আমাদের কাছে? আমাদের কি মেরেই ফেলবে? শিক্ষাগুরু, তুমি তো সেই জানোয়ার যে আমার মাকে আগুনে পুড়তে দেখে অট্র হাসি হেসেছিলে। আর নীলা, সে তো আমার বাদী হওয়ার যোগ্যতাও রাখে না। তাকে আমি শুধু তোমাদের পাপের মাসুল দিতে এখানে এনেছি। তোমাদের সব সম্পত্তি, এগুলো তো জন্ম থেকে আমার বাপের ছিল। তোমরা তো শুধু ডাকাত। আরিয়ান ইশারা দিতেই প্রাসাদের ভারে লোহার গেটটা খুলে গেল। ভেতর থেকে নীলা তার সেই কঙ্কালসার মাকে ধরে টলতে টলতে বেরিয়ে এলো। প্রিন্সিপাল আর আরশাদ চৌধুরী সেই মহিলাকে দেখেই যেন আকাশ থেকে পড়ল। এটা কিভাবে সম্ভব? খুররামের বিবি তো 15 বছর আগে মারা যাওয়ার কথা ছিল। তুই একে কোত্থেকে জ্যান্ত বের করলে আরিয়ান? এটা কি জাদু নাকি কোনো চক্রান্ত? 15 বছর ধরে তোমরা একটা মানুষকে যে অন্ধকার নরকে আটকে রেখেছিলে, আজ সেই নরক তোমাদের জন্য অপেক্ষা করছে। এলা দেখে নাও তোমার এই তথাকথিত আব্বাদের আসল চেহারা। এরা শুধু চেহারা নয়, এরা হলো দুনিয়ার সব থেকে নিকৃষ্ট হায়রা। আজ এদের শেষ দিন। আব্বা, আপনি কেন এমন করলেন? কেন আমার মাকে এভাবে তিলে তিলে মারতে চাইলেন? আমি আপনাদের দেবতার মতো বিশ্বাস করতাম। আরিয়ান, এদের এক্ষুনি শেষ করে দাও। আমি এই শয়তানদের মুখ আর এক মুহূর্ত দেখতে চাই না। মেরে ফেলা কত সহজ না নীলা। আরিয়ানের সাথে হবে অনেক লম্বা আর যন্ত্রণার। গার্ডস, এই দুজনকে আমার তৈরি করা সেই স্পেশাল গ্লাসের সেলে নিয়ে চলো, যেখানে সূর্যের আলো চামড়া জ্বালিয়ে দেবে, কিন্তু এক ফোঁটা পানিও পাওয়া যাবে না। আরিয়ান পকেট থেকে একটা চকচকে কালো পিস্তল বের করলো। সে পিস্তলটা লোড করার শব্দে পুরো চত্বর থমকে গেল। সে পিস্তলটা সোজা আরশাদ চৌধুরীর কপালের মাঝখানে ঠেকিয়ে ধরল। তোমাদের মনে আছে আমার আব্বা ঠিক এই জায়গায় তোমরা গুলি করেছিলে? আজ আমি চাইলে তোমাদের 1 সেকেন্ডে জাহান্নামে পাঠিয়ে দিতে পারি, কিন্তু আমি চাই তোমরা ভিখারি হয়ে বেঁচে থাকো। এই শহরের প্রতিটা অলিতে গলিতে তোমরা বলবে তোমরা কত বড় পাপে, আর তোমাদের গলায় জ্বলানো থাকবে আমি আরিয়ানের পায়ের ধুলো। আরিয়ান, আমাদের মাফ করো, আমরা সব ভুল স্বীকার করছি। আমাদের পুলিশের হাতে দিও না, ওরাই আমাদের মেরে ফেলবে। আমাদের প্রাণ ভিক্ষা দাও। এই শহরে আমার কথার উপরে কোনো কথা নেই। তোমাদের সই করা কলমটাও আমার কেনা। হবে স্যার, এদের নিয়েছেন। আজ থেকে এই শহরের রাস্তায় যদি এদের দেখা যায়, তবে সবার আগে যেন এদের মুখে জুতো মারা হয়। এটি আরিয়ানের একমাত্র আইন। পুলিশ যখন তাদের টেনে নিয়ে যাচ্ছিল, আরিয়ান তখন নীলার দিকে ফিরল। নীলা তখন তার মায়ের গায়ে হাত বুলিয়ে ডুকরে কাঁদছে। আরিয়ান তার পিস্তলটা হোলস্টারে ঢুকিয়ে দিয়ে পাথরের মতো স্থির হয়ে নীলার সামনে গিয়ে দাঁড়ালো। নীলাশা, তোমার আব্বাদের হিসাব আপাতত বন্ধ। এখন তোমার পালা। তুমি কি ভেবেছো তোমার মা উদ্ধার হয়েছে বলে আমি তোমাকে আজাদ করে দেব? ভুল ভাবছো। তুমি কাল থেকে আমার মহলের সেই গড়টা মুছবে, যেখানে তোমার এই জালিম আব্বারা আমার পরিবারকে ধ্বংস করার ছক এঁকেছিল। তোমার প্রতিটা মুহূর্ত কাটবে অপমানে। আমি রাজি আরিয়ান, আমি সব করতে রাজি। আমার বাপের পাপের তিল পরিমাণ যদি আমি মুছতে পারি, তবে তাই সই। কিন্তু তুমি কি কোনো দিন আমাদের মানুষের চোখে দেখতে পারবে না? মাফ করার মালিক আল্লাহ, আর দুনিয়াতে হিসাব মেলানোর মালিক আরিয়ান। আজ থেকে এই মহলে কোনো হাসি শোনা যাবে না। আজ থেকে এই মহলে শুধু আমার হুকুম চলবে। এটাই তোমার ভাগ্য নীলা। ভোরের কড়া রোদ আরিয়ানের দামি ঘড়ির ওপর চিকচিক করছে। সে রাজকীয় ভঙ্গিতে সিঁড়ি দিয়ে মহলে উঠে যাচ্ছে। পেছনে পড়ে রইল এক ধ্বংস হয়ে যাওয়া সাম্রাজ্য। আরিয়ানের এই ভয়ঙ্কর অ্যাকশন দেখে এখন পুরো শহর কাঁপছে। কয়েক সপ্তাহ পরের কথা, শহরের সেই এক সময়ের প্রভাবশালী আরশাদ চৌধুরী আর প্রিন্সিপাল এখন রাস্তার ভিখারি। যাদের ভয়ে মানুষ একসময় তটস্থ থাকত, তারা এখন নোংরা কাপড় পরে পাগল বেশে দাঁড়ে দাঁড়ে ঘোরে। আরিয়ানের মহলে আজ এক অদ্ভুত নীরবতা। আরিয়ান তার বিশাল লাইব্রেরি ঘরে এক দৃষ্টিতে জানালার বাইরে তাকিয়ে আছে। নীলা ধীর পায়ে ঘরে ঢুকলো। তার চোখে মুখে আজ এক শান্ত বিষণ্ণতা। আরিয়ান, আমাকে আজ ডাক্তাররা দেখে গেছেন।
উনি আগের চেয়ে অনেক সুস্থ। ওনার স্মৃতিশক্তি ধীরে ধীরে ফিরছে। আমি কি এখন আম্মাকে নিয়ে এই মহল ছেড়ে চলে যেতে পারি? তুমি তো বলেছিলে তোমার হিসাব মেলা শেষ হলে আমাদের মুক্তি দেবে। এখন তো সব শান্ত, তবে আর কেন আমাদের আটকে রাখা? মুক্তি? নীলা, তুমি কি মনে করো এই মহলের বাইরের দুনিয়াটা তোমার জন্য খুব নিরাপদ? তোমার আব্বা আর আশা চৌধুরীর শত্রুরা এখন ওত পেতে আছে তোমাকে ছিঁড়ে খাওয়ার জন্য। আরিয়ানের ছায়া থেকে বেরিয়ে যাওয়া মানে নিজের মৃত্যুকে দাওয়াত দেওয়া। তুমি কি সত্যি সব জেনে বাইরে যেতে চাও? আমি জানি বাহিরের দুনিয়া কঠিন, কিন্তু এই মহলে বন্দী হয়ে থাকার চেয়ে সেই কঠিন জীবন আমার কাছে শ্রেয়। তোমার চোখে যখন আমার জন্য শুধু ঘৃণা দেখি, তখন আমার দম বন্ধ হয়ে আসে। আরিয়ান, তুমি তো তোমার প্রতিশোধ নিয়ে নিয়েছো, তবে আর কেন এই মায়ের খেলা? প্রতিশোধ? নীলা, তুমি যাকে প্রতিশোধ ভাবছো সেটা ছিল আসলে তোমাদের সুরক্ষা। তোমার আব্বা আর আশা চৌধুরী যখন বুঝতে পেরেছিল আমি সব জেনে গেছি, তখন তারা তোমাকেই প্রথম সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল। কারণ তারা জানতো তুমি তাদের আসল মেয়ে নও, আর তুমি বেঁচে থাকলে তাদের সব কুকীর্তি ফাঁস হয়ে যাবে। আমি তোমাকে ঘৃণা করে নিলাম, আমি তোমাকে এই শকুনদের হাত থেকে বাঁচিয়েছি। নীলা স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখ দিয়ে অঝরে জল নামতে লাগলো। সে আরিয়ানের চোখের পাথরের আড়ালে এক গভীর ব্যথার ছায়া দেখতে পেল। আরিয়ান উঠে দাঁড়িয়ে নীলার একদম সামনে এসে দাঁড়ালো। তার রাজকীয় দাপট আগের মতোই অটল, কিন্তু গলার স্বরে এবার মিশে রইল এক অজানা যন্ত্রণা। তার মানে তুমি এতদিন যা করলে সব আমাকে বাঁচানোর জন্য? তুমি আমায় অপমান করলে, কাবিননামায় সই করলে, সব কি লোক দেখানো ছিল? আরিয়ান, তুমি এত বড় ত্যাগ কেন করলে? আমি তো তোমাকে সারা জীবন ভুল বুঝে ঘৃণা করে গেছি। তোমাকে যদি আমি শত্রু হিসেবে না দেখতাম, তবে তোমার বালক আব্বারা সন্দেহ করত, আর তাদের সন্দেহ মানি তোমার উপর বিপদ। আজ তারা শেষ, তাদের নেটওয়ার্ক আমি ঘুরিয়ে দিয়েছি। এখন তুমি স্বাধীন নিলাম। এই মহলের চাবি, এই অর্ডার সম্পত্তি সব তোমার নামে করে দিয়েছি আমি। তোমার আম্মাকে নিয়ে তুমি রাজকীয়ভাবে থাকতে পারবে। আজ রাতেই আমি এই শহর ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছি। তুমি চলে যাচ্ছ মানে? কোথায় যাচ্ছ? আর আমায় এ বিশাল রাজত্বের মালিক বানিয়ে লাভ কি যদি তুমি পাশে না থাকো? আরিয়ান, আমি তোমাকে ছাড়া এই পৃথিবী কল্পনাও করতে পারি না। আমি কি তোমার ক্ষমা পাওয়ার যোগ্য নই? আমায় কি এভাবে একা ফেলে যাবে? সে আরিয়ান অনেক আগেই বদলে গেছে নিলাম। এখন যে দাঁড়িয়ে আছে সে এক রহস্যময় অন্ধকার জগতের সম্রাট। আমার সাথে থাকলে তোমার জীবন শুধু বিপদ আর অনিশ্চয়তা থাকবে। আমি চাই তুমি সূর্যের আলোতে থাকো, মাথা উঁচু করে বাঁচো। হাতটা ছাড়ো নিলাম, আমার সময় হয়ে এসেছে। আমি হাত ছাড়বো না। তুমি যেখানে যাবে আমি সেখানে যাব। তোমার অন্ধকার জগৎ যদি আমার ঠিকানা হয়, তবে আমি সেখানেই থাকবো। তুমি ছাড়া আমার আর এই দুনিয়ায় কে আছে আরিয়ান? আল্লাহ আমাদের মিলিয়েছে এক অদ্ভুত উপায়। তুমি কেন সেটাকে বারবার অস্বীকার করছো? আরিয়ান নীলার চোখের দিকে তাকিয়ে রইল দীর্ঘক্ষণ। তার সেই পাথরের মতো কঠিন অ্যাটিটিউড যেন মোমের মতো গলতে শুরু করলো। সে নীলার চোখের জল মুছিয়ে দিয়ে তার কপালে এক আলতো চুমু খেলো। তার দীর্ঘ নিঃশ্বাসে মিশে রইল 15 বছর জমিয়ে রাখা ভালোবাসা। ঠিক আছে নীলা, যদি ধ্বংসের পথে আমার সাথে হতে চাও তবে তাই হও। তবে মনে রেখো, আরিয়ানের রানী হওয়া মানে আগুনের সাথে খেলা করা। তুমি এই আগুনের পথে হাঁটতে পারবে? তুমি কি তৈরি? আমি আগুনের ভিতরও তোমার সাথে থাকতে তৈরি আরিয়ান। শুধু আমার হাতটা আর কোনোদিন ছাড়বে না। আমাদের এই বন্ধন যেন আর কোনোদিন না ভাঙে। আরিয়ান নীলার হাত ধরে মহলের বাইরে বেরিয়ে এলো। লোনে দাঁড়িয়ে থাকা কয়েকশো সশস্ত্র বডিগার্ড একসাথে মাথা নত করে সেলুট দিয়ে উঠল। আরিয়ান এবার আর একা নয়, তার পাশে দাঁড়িয়ে আছে তার জীবনের একমাত্র প্রিয়তমা। আকাশের ভোরের আলোয় আরিয়ানের বিজয়ের হাসি বুঝিয়ে দিচ্ছিল যে প্রতিশোধের চেয়েও বড় জয় হলো পবিত্র ভালোবাসা। জহুরত মহল থেকে আজকের মতো আরিয়ানের বিদায়। কিন্তু মনে রেখো, এই শহরবাসী অন্যায় যেখানেই হবে আরিয়ানের ইশারা সেখানেই পৌঁছে যাবে। খেলা তো কেবল শেষ হলো, কিন্তু দাপটটা রয়ে যাবে ইতিহাসের পাতায়। আরিয়ান আর নীলা রাজকীয় গাড়িতে গিয়ে বসল। গাড়িটা দ্রুত গতিতে পাহাড়ের বুক চিরে অজানার উদ্দেশ্যে হারিয়ে গেল। পেছনে পড়ে রইল এক রক্ত ভেজা অতীত, আর সামনে রইল এক নতুন জীবনের স্বপ্ন। জহুরত মহল ত্যাগের 1 বছর পেরিয়ে গেছে। এখন আরিয়ানকে আর কেউ কলেজে সেই
অবহেলিত ছেলে হিসেবে চেনে না। সে এখন একটি দ্বীপের মালিক এবং আন্তর্জাতিক ব্যবসার একচ্ছত্র সম্রাট। সমুদ্রের নীল জলরাশির মাঝখানে এক বিশাল কাচের প্রাসাদে আরিয়ান দাঁড়িয়ে আছে। তার পরনে দামি সাদা লিলেন শার্ট, চোখে সেই চিরচেনা গম্ভীর চশমা। নীলা, কপিটা টেবিলে রাখো। তোমাকে কতবার বলেছি এই কাজগুলো করার জন্য আলাদা লোক আছে। তুমি কেন অহেতুক কষ্ট করো? আমার রানীর হাতে এসব কাজ মানায় না। রানীর হাতের কফি ছাড়াও তো সম্রাটের দিন শুরু হয় না। আর এই দ্বীপে আমরা কত শান্তিতে আছি, তাই না আরিয়ান? আম্মাও এখন বাগানে হাঁটাহাঁটি করবেন। অতীতের সেই কালো মেঘগুলো যেন আজ অনেক দূরে সরে গেছে। নীলা কফির কাপটা আরিয়ানের হাতে দিয়ে তার পাশে গিয়ে দাঁড়ালো। আরিয়ান এক হাত দিয়ে নীলাকে কাছে টেনে নিল। তার চোখের দৃষ্টি এখন আর আগের মতো বিষাক্ত নয়, তবে আভিজাত্য আর দাপট এখনো ঠিক আগের মতোই অটুট। আমার রানীর হাতে এসব কাজ মানায় না। ওই যে দূরে জাহাজগুলো দেখছো নিলাম, ওইগুলো এই দ্বীপের সুরক্ষার জন্য দিনরাত পাহারা দিচ্ছে। এই দুনিয়াতে শান্তি সহজে আসে না, ওটা কেড়ে নিতে হয়। আশা চৌধুরী আর তোমারই পালক আব্বার কথা মনে পড়ে মাঝে মাঝে। ঘৃণা ছাড়া আর কিছু মনে পড়ে না আরিয়ান। শুনেছি তারা এখন শহরের ডাস্টবিনের পাশে খাবার খুঁজে বেড়ায়। মানুষ যখন তাদের দেখে থুতু দেয়, তখন আমার বুকটা কেঁপে ওঠে। কিন্তু পরক্ষণে আমার আম্মার সেই 15 বছরের অন্ধকারের কথা মনে পড়লে সব মায়া উধাও হয়ে যায়। ঠিক বলেছ, পাপের ফল এই দুনিয়াতে দিয়ে যেতে হয়। আমি তাদের মেরুদণ্ড এমনভাবে ভেঙে দিয়েছি যে 7 জন্ম তারা আর সোজা হয়ে দাঁড়াতে পারবে না। আর অনেক, সে এখন আমার এক কয়লা খনিতে শ্রমিকের কাজ করছে। যে হাত দিয়ে সে তোমাকে স্পর্শ করতে চেয়েছিল, সে হাত এখন পাথর ভাঙার কাজে ব্যস্ত। আরিয়ানের ফোনের স্ক্রিনটা জ্বলে উঠল। তার এক সিক্রেট এজেন্ট একটি ছবি পাঠিয়েছে। সেখানে দেখা যাচ্ছে শহরের সেই পুরনো কলেজটি এখন আরিয়ানের ট্রাস্টের অধীনে একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়েছে। তুমি কি সত্যি ওই কলেজের নাম বদলে আমার নামে করে দিয়েছো? আমি তো ভেবেছিলাম তুমি ওটা ঘুরিয়ে দিবে। গুড়িয়ে দেওয়াটা সহজ, কিন্তু গড়ে তোলাটা সাহসের কাজ। আমি চাই না ওই মাটিতে আর কোনো আরিয়ান অপমানিত হোক। এখন থেকে ওখানে মেধাবীরা রাজত্ব করবে, কোনো চোর ডাকাতের বংশধর নয়। আমার ক্ষমতা এখন ধ্বংসের চেয়ে সৃষ্টিতে বেশি ব্যবহৃত হবে। তুমি সত্যিই বদলে গেছো আরিয়ান। সেই জেদি ছেলেটা এখন কত বড় মনের মানুষ হয়ে গেছে। আমি গর্বিত যে আমি তোমার স্ত্রী। আমি বদলাইনি নীলা, আমি শুধু আমার লক্ষ্য অর্জন করেছি। আরিয়ানের অ্যাটিটিউড তার আত্মসম্মানে। যারা সম্মান দেয় তারা সম্মান পায়, আর যারা কেড়ে নেয় তাদের আমি দুনিয়া থেকেই মুছে দিই। আজ বিকেলের ফ্লাইটে আমরা সুইজারল্যান্ড যাচ্ছি তোমার আম্মার চেক আপের জন্য। সব রেডি তো? সব রেডি আরিয়ান। তোমার ইশারার বাহিরে যাওয়ার ক্ষমতা কি আমার আছে? আরিয়ান নীলার কপালে আলতো করে চুমু খেল। তার পিছনে দাঁড়িয়ে থাকা বডিগার্ডরা ইশারা পেতে হেলিকপ্টার প্রস্তুত করতে চলে গেল। আকাশটা এখন পরিষ্কার নীল, আরিয়ানের জীবনের মতোই স্বচ্ছ। সমুদ্রের ঢেউগুলো যেন আরিয়ানের ক্ষমতার জয়গান গাইছে। মনে রেখো নীলাশা, এই রাজত্ব যতটা আমার, তার চেয়ে বেশি তোমার। আরিয়ানের গল্প এখানেই শেষ নয়, এরা তো এক নতুন সাম্রাজ্য শুরু। পৃথিবী আমাদের চিনবে এক অজেয় জুটি হিসাবে। সূর্যের সোনালি আলো আরিয়ানের প্রসাদের কাছে প্রতিফলিত হয়ে এক স্বর্গীয় আভা তৈরি করলো। আরিয়ান আর নীলা হাত ধরে সামনে এগিয়ে গেল। তাদের পায়ের নিচে এখন শুধু সফলতা আর প্রশান্তি।